প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, বুধবার সন্ধ্যায় নিজের বাসায় খুন হন, অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছেন মাই টিভির অনুষ্ঠান উপস্থাপক মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকী। তিনি আমাদের এই টিভিতে দুটো অনুষ্ঠান করতেন, একটি হক কথা, অন্যটি হচ্ছে সত্যের সন্ধানে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা নিজেরাও অত্যন্ত শোকাহত। এই শোককে ধারণ করেই আজকের এই অনুষ্ঠান, তাকে স্মরণ করেই আজকের এই অনুষ্ঠান সত্য ও সত্যের সন্ধানে। সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি আমিরুল মোমিনিন মানিক। আমরা মাওলানা নুরুল ইসলাম ফারুকীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব, তার হত্যাকাণ্ডের বিষয় নিয়ে চুলচেরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চারজন সম্মানিত অতিথি। হাতের ডান পাশে রয়েছেন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের সম্মানিত সম্পাদক, বিশিষ্ট অপরাধ সাংবাদিক জনাব মিজান মালিক। উপস্থিত রয়েছেন মাই টিভির ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা ইহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতের বাম পাশে রয়েছেন মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মেঝো ছেলে ফয়সাল ফারুকী এবং উপস্থিত রয়েছেন নুরুল ইসলাম ফারুকীর ভাগ্নে, ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মারুফ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। মারুফ হাসান, তুমি ওই ঘটনার একেবারে প্রত্যক্ষদর্শী, সামনে থেকে দেখেছো। আমরা শুরুতেই জানতে চাচ্ছি আসলে কিভাবে ঘটেছিল ওই ঘটনা। জি, খুনিদের মধ্যে দুইজন আমাদের বাসায় গত পরশুদিন, খুনের পরশুদিন এসেছিল। বাসায় এসে হুজুরের সাথে কথা বলেছে যে হুজুর, আমরা আপনার সাথে হজে যাব, হজের ব্যাপারে একটু কথা বলতে আসছিলেন। তো হুজুর বলছেন যে তোমরা 2 দিন পরে আসো, এখন আমি ব্যস্ত আছি। এটা বলে ওদের বিদায় করে দিয়েছেন হুজুর। মানে মঙ্গলবার এসেছিলেন? মঙ্গলবার 25 তারিখ আসছে আর কি, 25 আগস্ট। আচ্ছা। তো ওরা ওদেরকে 27 তারিখ আসতে বলছিল, মাঝখানে 26 তারিখ ওনারা এসেছিলেন, কিন্তু পান নাই ওনাকে। 27 তারিখে আবার এসেছেন 7টা। আমি তখন বাইরে ছিলাম, বাইরে যখন বাসায় এসেছি, এসে দেখি ওনারা ভিতরে ড্রয়িং রুমে বসে আছেন, অপেক্ষা করতেছেন। সেই দুজন লোক কারা? সেই দুজন লোক দেখলে চিনতে পাবে এখন? হ্যাঁ, দেখলে চিনতে পারবো ইনশাল্লাহ। আমি দেখেছি ওনাদেরকে। আচ্ছা, বলো। তো ওনারা বসেছিলেন, তখন হুজুর মানে এই রুমে আসছেন ওনার সাথে কথা বলতে। হুজুর কাজ করতেছিলেন আর বলেছিলেন যে আপনার কে কে হজে যাবে তাদেরকে আপনি একটু আসতে বলেন, আমি কথা বলবো, আমার কাজ একটু জরুরি কাজ আছে, আমি পরে আর কথা বলতে পারবো না, এখন বিজি সময় কাটছে। তো ওনারা ফোন করছেন যে ভাই আপনারা কোথায় আছেন, আপনারা চলে আসেন, হুজুর আপনাদের জন্য ওয়েট করতেছেন। তো ওরা ফোনের 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসে। বাসায় নক করে, বেল দেয়নি, কলিং বেল দেয়নি, নক করে। আমি গেট খোলার পরে একসাথে 8 থেকে 9 জন লোক ভিতরে ঢুকে, মানে বাসার মেইন দরজার ভিতরে ঢুকে, ড্রয়িং রুমে ঢুকে সবাই সোফায় এবং খাটে বসে যায়। এর মধ্যে জায়গা হইতেছিল না, একজন লোক দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এরা যখন ঢুকলো তখন কি তাদের সাথে যে অস্ত্র ছিল, চাপাতি ছিল, এগুলো কি তুমি খেয়াল করেছো? না, এগুলো লুকিয়ে রেখেছিল আর কি, তখন বের করেনি। আচ্ছা। তো হুজুর আমাকে বলছিলেন যে যিনি দাঁড়িয়ে আছেন ওনার জন্য একটা চেয়ার নিয়ে আসতে, ওনার বসার জন্য। তো আমি ভিতর থেকে একটা চেয়ার নিয়ে এসে যখন ভিতর রুমে ঢুকলাম, রুমে ঢুকিয়ে দেখি যে হুজুরের মাথায় পিস্তল এবং চাপাতি দিয়ে 3 জন লোক হুজুরকে ঘেরাও করে রাখছে। আমি ঢোকার সাথে সাথে আমাকেও ধরে আমার মুখ চাপা দিয়ে সাথে সাথে আমাকে বেঁধে ফেলছে। কিন্তু তুমি যখন দেখলে যে হুজুরকে তারা মানে চাপাতি দিয়ে আটকে রেখেছে বা ভয় দেখাচ্ছে, তখন কি তার মুখ বন্ধ করা ছিল বা মুখ? জি, ওনাকে চাপা দিয়ে রাখা হয়েছিল। চাপা দিয়ে রাখা হয় না, কিন্তু ওনাকে ভয় দেখানো হয়েছিল অনেক, পিস্তল মাথা ধরে রাখছিল। উনি চিৎকার করছিলেন? না, চিৎকার করছিলেন না। আমি ঢোকার সাথে আমাকে ধরে ফেলছে, মুখ ধরে ফেলছে, আগে আমাকে মুখ ধরে ফেলছে, আর বলতেছে কোনো ধরনের চালাকি, কোনো ধরনের সাউন্ড করা যাবে না, সাউন্ড করলে একদম দুজনকে মেরে ফেলবে, এরকম হুমকি দিতেছিল, এরকম বলতেছিল। আর আমাকে আমার হাত আর এই মুখ বেঁধে ফেলছে। কিন্তু এই মুহূর্তে যারা ঘরের অন্য রুমগুলোতে ছিল তাদের অবস্থা কি ছিল? আমাদের বাসায় তখন মেহমান ছিল, দুজন মহিলা মেহমান আসছিল। আচ্ছা। তো আমি শুধু পুরুষদের মধ্যে আমি আর হুজুরি বাসায় ছিলাম, আর মেহমান সহ আমাদের বাসায় 5 জন মহিলা ছিল তখন বাসায় ছিল। আচ্ছা। ওনারা ভিতরে কথা বলতেছিলেন আর আমরা ড্রয়িং রুমে এই অবস্থায়। এই ঘটনা কি ভিতরের মহিলারা কি জানতে পারেন? কেউ জানতো না। তো যখন আমি ঢুকলাম, আমাকে বেঁধে ফেলছে, হাত এবং মুখ বেঁধে ফেলছে।
তো বেঁধে আমাকে নিয়ে খাটের ফ্লোরে বসায় ফেলছে, বসায় আমার হাত পিছন দিকে বেঁধে মুখ বেঁধে ফেলছে আর চোখ বেঁধে ফেলছে সাথে সাথে। হুজুরকে তখন টেনে নিয়ে এখানে আমার পাশে বসাইছে আর কি, বসায় হুজুরকে বাঁধতেছে। হুজুর বলতেছে দেখো ভাই আমাকে তোমরা এরকম মেরো না, আমি যা আছে তোমাদের যা লাগবে আমি খুলে দিতেছি আলমারি, তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও, আর যদি না হয় আমি তোমার চেক অথবা আমি নগদ টাকা তোমরা কালকে আসো আমি দিয়ে দিব। উনি কি আস্তে কথা বলছিলেন না জোরে কথা বলছিলেন? জোরে কথা বলার কোনো প্রশ্নই আসে না, ওনারা খুব ভয় দেখাচ্ছিলেন, একদম জোরে কথা বলতে দিতেছিলেন না, অনেক গালিগালাজ করতেছিলেন, অনেক খারাপ ব্যবহার করতেছিলেন। আমাকে তো প্রথমে অনেক মারধর করছেন এই এর সময়। কয়জনের হাতে চাপাতি? 10-12 জন লোক তো ছিল, এর মধ্যে 7-8 জনের কাছে চাপাতি, 2-3টা পিস্তল ছিল। আচ্ছা, তো আমাকে চোখ হাত পা সব বেঁধে ফেলছে, পা বাঁধে নাই, হাত গলা বাঁধছে, বেঁধে আমাকে নিচে বসায় রাখছে। তো হুজুরকে আমার পাশে এনে বসাইছে। এমন সময় 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এই সময়ের মধ্যেও কি ঘরের ভেতরের মহিলারা কোনো কিছু বুঝতে পারেনি? কিছু আমি বুঝতে পারি নাই। তো এমন সময় মানে আমাদের বাসায় আর 3 জন মেহমান আসছে আর কি, হুজুরকে দাওয়াতের জন্য, মাহফিলের ওয়াজের জন্য আর কি, হুজুরকে দাওয়াতের জন্য নিয়ে আসছে 3 জন আসছে। তো ওরা ওদেরকে নিজেরাই ঘরের ভিতর ঢুকে গেল না, দরজা বন্ধ ছিল, ওনারা কলিং বেল চাপ দিয়েছেন, সন্ত্রাসীরাই গেট খুলছেন, গেট খুলে ওনাদের ভিতরে ডাকছেন। তো ওনারা বুঝতে পারেন নাই যে এরা সন্ত্রাসী, মানে এরকম কিছু হইতেছে রুমের ভিতরে, বুঝতে পারেন নাই। কেন বুঝতে পারলো না? তাদের হাতে ওরা তখন চাপাতি ছিল, যার সামনে যে দরজাটা খুলছে ও চাপাতিটা সরাই ফেলছে, ওর কাছে ছিল না কিছু, দরজা অল্প একটু খুলেছে। আচ্ছা, তো ওরা জিজ্ঞেস করতে হুজুর আছে? হ্যাঁ, ওদের সন্ত্রাসীরা বলছে হ্যাঁ আছে, আপনারা আসেন। ভিতরে ওদেরকে আইনি ওদেরকে ধরে ফেলছে, ধরে 3 জনকে একদম আমার মতে এই মুখ হাত পা একদম বেঁধে নিচে বসায় রাখছে। তো আমি খুব কষ্ট পাইতেছিলাম, আমার গলা বেঁধে রাখছিল ওই দিয়ে চাদর দিয়ে, বিছানা চাদর ছিঁড়ে হুজুরকে আমাকে গলা বেঁধে রাখছে। আমি একটু কথা বলার চেষ্টা করলে আমাকে অনেক মারধর করে, চোখে একটা আঘাত দেখা যাচ্ছে। জি, অনেক মারধর করে। তো হুজুর এরকম অনেকই করতেছিল যে আমাদের মায়েরান না, আপনারা যা লাগে আপনারা নিয়ে যান, এরকম বলতেছিল। আচ্ছা, তো যখন আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমি আমার হাতটা ছড়ানোর চেষ্টা করি, টান দিয়ে হাতটা এক হাত বের করে ফেলি। আচ্ছা, এমন সময় ওদের একজন আমার চোখ বাঁধা ছিল, আমার কানে, ডান সাইডের কানে একটা লাথি মারে। আচ্ছা, এই লাথিতে আমার এই খাটের সাথে বাড়ি খেয়ে আমি সেন্সলেস হয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যাই, আমি তখন কিছু শুনতে পারতেছিলাম না। আমাকে তখন খাটের উপরে ফেলে রেখে তখন সম্ভবত হুজুর করার ভিতরে নিয়ে চলে গেছে। আর তোমার কাছে কোনো ঘটনা মনে নেই? তোমার মনে হচ্ছে না? জি, আচ্ছা, কিছুক্ষণ পরে পরে কখন হুঁশ ফিরেছে? কিছুক্ষণ পরে আমি এই কান্নাকাটির আওয়াজ, আমার উঠে বসছি, তখন আমার হাত মুখ গলা বাঁধা। তো তখন আমার বাসার আন্টিরা, ফয়সাল ভাইয়া আসছে, এসে আমাকে আর কি খুঁজছে। আমি দেখি হুজুর এই ড্রয়িং রুমে নেই, ভিতরে যে অবস্থা দেখে আমি একদম হয়ে গেছি, আমি খুব ভয় পেয়ে গেছি। মানে অত্যন্ত নির্মম ঘটনা, যে ঘটনা বর্ণনা করাই অত্যন্ত মর্মস্পর্শী। ফয়সাল ফারুকী, আপনি কখন এলেন সেই স্পটে? আমি একটু বাইরে ছিলাম, তখন একটু কাজে বাইরে গিয়েছিলাম। তারপর আমি যখন আসার পরে সিঁড়ি দিয়ে যখন উঠতেছিলাম বাসায়, কান্নার আওয়াজ পাই। তাড়াহুড়ো করে বাসায় উঠে গেটটা খোলা ছিল, আমি ভিতরে যেয়ে দেখি আমার বাবা আমাদের ডাইনিং রুমে পড়ে আছে এবং চারিদিকে অনেক রক্ত। আমার মা সামনে আমার বাবার মাথার পাশে বসে আছে এবং আমার নানি পায়ের কাছে বসে আছে। আমি আমাদের ড্রয়িং রুমে তাকিয়ে দেখি যে মারুফ, তারপর আরও 3 জন লোক, আমাদের সবাইকে হাত পিছন দিকে এবং মুখে চোখে কাপড় দিয়ে খুব খুব টাইট করে বেঁধে রাখা হয়েছে সবাইকে, মানে মারুফকে খাটের উপর ফেলে রাখা হয়েছিল আর ওনাদের 3 জনকে হাঁটু গেড়ে বসে রাখা হয়েছিল মাটিতে। সম্ভবত আমি যেটা করতেছি যে আমি আসার হয়তো বা 8-10 মিনিটের, আমি আসার 8-10 মিনিট আগে ওরা হয়তো বা চলে গেছে কাজটা শেষ করে। কি অবস্থায় ওনাকে দেখলেন আপনার বাবাকে? আমি বাবাকে দেখলাম নিথর হয়ে পড়ে আছে একদম ফ্লোরের মধ্যে, চারিদিকে গলার মাথার এই সাইড থেকে সব দিক থেকে শুধু রক্ত। আর এই দেখে তো আমি চিল্লাপাল্লা শুরু করে দিই। তারপর আমার বাড়িওয়ালাকে আমি ইনফর্ম করি, আর তারপর তারা পুলিশে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিই। আচ্ছা আচ্ছা। ততক্ষণে আমি আমার বাবার গায়ে হাত দিই, পালস চেক করার চেষ্টা করি, কিন্তু কিছু থাকে না, আমি তাকে কিছু পাইনি। এটা ছিল কাহিনী আর কি। পরে আম্মুর কাছ থেকে আরো অনেক কিছু শুনতে পাই। আম্মু যেটা বলে যে আম্মু, আমার নানি, তারপর আমাদের বাড়ির কাজের মহিলা এবং বাইরের 2 জন অন্যান্য গেস্ট ছিল আর কি, টোটাল 5 জন মহিলা ছিল। তাদের সবাইকে তারা একটা পর্যায়ে রুমের ভিতর এসে ছুরি, চাপাতি এবং পিস্তল দিয়ে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে।
হাত মুখ চোখ সব বেঁধে ফেলে খুব টাইট করে। আমাদের যে বিছানার চাদর এবং যা যা পেয়েছে, জামা কাপড় সবকিছু ওগুলো কেটে কেটে সব দিয়ে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর তারা টাকা পয়সা দাবি করে। আম্মু বলে যে আপনাদের যা লাগবে আপনারা সব নিয়ে যান। আম্মু চাবি দেখায় যে এখানে আলমারির চাবি, এখানে টাকা রাখার এই চাবি আছে, সব দেখা দেয়। সবকিছু তারা চাবিটি করে অনেক মানে খুব তড়িৎ, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তারা সবকিছু লন্ডভন্ড করে বাসায় সবকিছু নিয়ে যায়। যাওয়ার পর আম্মু যখন একটু টের পায় যে কোনো সারা শব্দ হচ্ছে না এখন আর কোনো, তারা খুবই আস্তে আস্তে কথা বলছিল, যেটা বললো সারা শব্দ যখন হচ্ছে না, যখন টের পায় তখন খুব চেষ্টা করে অনেক কষ্ট করে আম্মুর পিছনের একটা বাম হাতটা আম্মু ছুটাতে পারে, যে একটা ওরা যে টাইট করে বেঁধে রেখেছিল ওই বাঁধনটা থেকে হাতটা খুলতে সক্ষম হয়। আচ্ছা, এটাই। তারপর খুলে সঙ্গে সঙ্গে মুখ চোখ খুলে নানিরটা খুলে দিয়ে আব্বুকে খোঁজা শুরু করে। দৌড়ে সামনের রুমে চলে আসতে দেখে যে আব্বু নিথর অবস্থায়, আব্বুর গলায় আব্বুর পাগড়ি ছিল, আব্বুর যে পাগড়ি ওগুলো দিয়ে আব্বুর গলায় পেঁচানো, চোখে পেঁচানো, হাতগুলো সামনে এভাবে করে বাঁধা, চোখে পেঁচানো সব জায়গায় নিথর হয়ে পড়ে আছে ফ্লোরে। আমার মা যে বাঁধন খোলার চেষ্টা করে, বাঁধনগুলো খুব শক্ত করে বাঁধা ছিল, খুলতে পারছিল না, যার ফলে কিচেন থেকে ছুরি নিয়ে এসে বাথরুমগুলো কেটে দেখে আমার বাবার গলা এখান থেকে এই পর্যন্ত পুরোটা ছুরিকাঘাত করা হয়েছে, পুরো ফ্লোর সব রক্তে ভেসে যাচ্ছে। আম্মু হাওয়া করে কাঁদতেছে, নানি কাঁদতেছে। তখনই আমার এন্ট্রিটা হয় বাসায়। আমি তখনই আর কি বাসায় ঢুকে এই অবস্থাটা দেখি। এই ছিল। আচ্ছা, আমরা অত্যন্ত দুঃখিত। আসলে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, আমরা কি বলে নিন্দা জানাবো সেটারও কোনো ভাষা নেই। আমরা আপনাদের কাছে আসব মাওলানা এহসানুল হক। আপনি মাওলানা নুরুল ইসলাম ফারুকীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি একসাথে অনুষ্ঠান করেছেন দীর্ঘদিন, এই টিভিতেও একসাথে অনুষ্ঠান করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই খুনের ঘটনার পেছনে বা হত্যাকাণ্ডের পেছনে কিছু থাকতে পারে, বা মাওলানা নুরুল ইসলাম ফারুকের কোনো শত্রু ছিল? কখনো কি মনে হয়েছে? ভাইয়া, নুরুল ইসলাম ফারুকী ভাই এমন একজন মানুষ ছিলেন, তার কোনো শত্রু থাকতে পারে এটা আমার মনে আসে না। তার হাসি, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চালচলন, তিনি যেখানে যেতেন সবাইকে তিনি হাসি খুশি রাখতেন। এবং আপনি দেখুন তার যে জীবনটা, উনি একজন কামিল কমপ্লিট করা একজন শ্রেষ্ঠ সম্মানিত একজন আলিম দ্বীন, সারসিনা দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে তিনি কামিল করেছেন। এবং ব্যক্তিগত জীবনে সর্বশেষ তিনি ছিলেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জামে মসজিদের সম্মানিত খতিব। এবং উনি MITV সহ চ্যানেল আই সহ সকল চ্যানেলে এবং আমাকে এবং চ্যানেলে আমরা যারা আছি আমাদেরকে হাতে কলমে তিনি এনেছেন এবং নিজ হাতে তিনি শিখিয়েছেন। এটা ক্যামেরা, এদিকে তাকিয়ে বলতে হবে, এটা বলবেন, এভাবে বলবেন, শুদ্ধ কথা বলবেন, স্পষ্ট করে বলবেন। আসলে এমন মানুষের শত্রু থাকতে পারে আমি মনে করি না, তবে হক কথা, সত্য কথা তিনি বলতেন। এবং সত্যের সন্ধানে যে অনুষ্ঠানটা এখানে হতো এবং চ্যানেলে যে অনুষ্ঠান হতো, সেখানে তিনি আল্লাহ রাসূলের দ্বীনটাই স্পষ্টভাবে তিনি বলতেন। আচ্ছা, আপনার কথা শুনবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, নাম বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আক্তার জাহান বিনা বগুড়া থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার প্রশ্ন করুন। জি, আমি স্যারের বড় ছেলের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলতে পারেন। আমি আমার বাসা বগুড়ায়, আমি দারুল ইসলাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার একজন শিক্ষিকা, সিনিয়র শিক্ষিকা। স্যার আমাদের প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন, আপনি জানেন কিনা জানি না, প্রায় উনি বগুড়ায় আসতেন এবং আমাদের সংস্থার সঙ্গে উনি জড়িত ছিলেন। জি জি, আমরা তাকে খুব মিস করি। উনি আমাকে যে রোজার মাসে যে প্রোগ্রাম গুলো হতো ইফতারের আগে, ওগুলোতে স্যার আমাকে বলেছিল একবার যে আমাকে অ্যাটেন্ড করার জন্য, ইসলামী শরীয়ত অনুযায়ী সেইভাবে পড়া ছিল। আচ্ছা, আমি যেতে পারিনি, আসলে আমার বাসায় কোনো
সে সম্ভব ছিল না, আমি একটু প্রবলেমে ছিলাম। আচ্ছা আপা, আপনার কোনো জানতে চাওয়া আছে? হ্যাঁ ঠিক, স্যারের ছেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কালকে রাতে ব্রেকিং নিউজে আমি এটা খুঁজে পেয়েছি, আমি খুবই মর্মাহত। আমার প্রশ্ন, স্যারের কি কোনো শত্রু ছিল? হঠাৎ এই দুর্ঘটনা, এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আমরা আসবো এখানে। আমরা এহসানুল হক আপনার কথা শুনছিলাম, তার চিন্তা বা তিনি যে কথাগুলো বলতেন, এই কথাগুলো নিয়ে অন্য কারোর মধ্যে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া ছিল আপনি মনে করেন? যে দেখুন, ইসলাম সত্যের ধর্ম, শান্তির ধর্ম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এবং এই আল্লাহর এই দ্বীনের পথে তিনি ছিলেন এবং তার জীবন ছিল, তিনি খতিব ছিলেন, আলিম ছিলেন, ওয়াজ মাহফিল করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ততটা ভালো জীবন যাপন করতে পারেননি যে বাসায় তিনি থাকতেন, আপনারা দেখেছেন, এবং কষ্ট করে ওনার জীবন ছিল। ওনার দুইটা ফ্যামিলি আপনি জানেন। এই যে এখন ছেলেরা কোথায় দাঁড়াবে, আমি জানতে চাচ্ছি যে আপনারা কি কোনো চিন্তা বা অনুমানও করতে পারছেন না অনুমান কে এই ঘটনা করতে পারে? যেমন উনি মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন, নবী রাসূলের পক্ষে ছিলেন, ওলি আল্লাহর পক্ষে ছিলেন, এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এবং তার ইজ্জত এবং কোরআন হাদিস দিয়ে তার যে দৃষ্টিভঙ্গি সেটা বলতেন। আচ্ছা, এবং বলতে গিয়ে আপনি জানেন, বলতে গেলে একটা পক্ষ তো শত্রু হবেই, কারণ ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো মুনাফিক ছিল, বর্তমানেও আছে, এটা হতে পারে। আচ্ছা, এই পয়েন্টটা আমি নিয়ে এখন যাচ্ছি জনাব মিজান মালিক। আপনি দীর্ঘদিন অপরাধ সাংবাদিকতায় কাজ করছেন, এখনো যমুনা টিভিতে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের আপনি সম্পাদক। আপনার কাছে এই ঘটনা পর্যবেক্ষণ করে কি মনে হচ্ছে? থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব স্বাভাবিক একটা খুন না। এর আগেও যে সাগরণীর যে হত্যাকাণ্ড, মানে এই ধরনের লোমহর্ষক যে হত্যাকাণ্ড, তার আরেকটা নদীর হচ্ছে সাগরণীর হত্যাকাণ্ড, যেটা যেমন একটা রহস্য ছিল, কিন্তু সেখানে যেটা ছিল না সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শী ছিল না। কিন্তু এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী আছে। তো রাষ্ট্রের দায়িত্ব হবে তাকে নিরাপত্তা দেওয়া। যেহেতু একজনকে মারা হয়েছে এবং একজন খুন হয়েছেন, তার খুনিদেরকে সে চিনে ফেলেছে। এখন আমি মনে করি এই শিশুর নিরাপত্তা দেওয়ার দায়িত্বটি রাষ্ট্রের, এবং একই সঙ্গে তাকে হাতে রেখে, মানে তাকে নিয়ে যদি তারা অভিযান চালায় কিংবা যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তার সামনে আনা হয়, তাহলে খুনি খুব সহজেই ধরা পড়বে। কিন্তু আমি কোনো অনুমান করে বলবো না যে কোনো একটা পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারণ ও যে বর্ণনা দিয়েছে তাতে কিন্তু সে কোনো লেবাসধারী কিংবা কোনো মানে কোনো একটা যে খুনি, মানে একে দেখতে খুনির মতো দেখা যায়, তারা সাধারণ মানুষ। যারা গিয়েছে তারা খুবই সাধারণ মানুষ, ছিল না, সেরকম কোনো ছিল না, খুব সাধারণ মানুষ ছিল। এবং আমার ধারণা এরা হচ্ছে ভাড়াটে খুনি। মানে আমার যেটা ধারণা, মানে এরাই যে এদেরই যে উদ্দেশ্য ছিল যে এরা খুন করবে এমন নাও হতে পারে, মানে এদেরকে কেউ ব্যবহারও করতে পারে। এখন এর পেছনে যদি যাওয়া যায় তাহলে দেখতে হবে যে ওনার সঙ্গে কোনো বিষয়ে কারোর সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল কিনা। মতবিরোধ একটা বিষয় আর বিরোধ আরেকটা বিষয়। বিরোধের সাথে অর্থনৈতিক কোনো বিষয় থাকে। ধরেন ওনারা এই যে হজের যে বিষয়গুলো আছে, মানে হজের কথা বলে বারবার গিয়েছে। এখন এই যে হজের সাথে এইটার পেছনে যারা আছে তাদের কারো কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা, চাঁদাও দাবি করেছে। হ্যাঁ, চাঁদা দাবি করেছে। এই বিষয়টা আমার মনে হয় একদম প্রথম দিকেই তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। অনেকে অনেক দাবি করবে যে কোনো রাজনৈতিক পক্ষ থাকতে পারে, ধর্মীয় কোনো গোষ্ঠী থাকতে পারে, কোনো উগ্রপন্থী থাকতে পারে, এইটা দাবি। এইটা প্রমাণ করবার জন্য ও যে বর্ণনা দিয়েছে, একদম লোমহর্ষক বর্ণনা, কাছ থেকে দেখা একটা খুনের ঘটনা। এই ছেলে বড় হলে আমি জানি না মানসিকভাবে কতটা, এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে এবং মানসিক ডাক্তারের কাছে নিতে হবে বলে আমি মনে করি, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতার আলোকে এটা মনে হচ্ছে, আমরা নিশ্চিত হচ্ছে যে এটা মনে হচ্ছে কিনা এটা প্রফেশনাল কিলার বা সংঘবদ্ধ চক্র? হ্যাঁ, এরা সংঘবদ্ধ অবশ্যই চক্র, মানে প্রফেশনাল কিলার কিনা এটা বলা যাবে না, কিন্তু এরা যে অপরাধ চক্রের সঙ্গে জড়িত এটা ঠিক। আচ্ছা, প্রফেশনাল কিলাররা আবার হয় কি, ওরা সরাসরি গিয়ে একদম শুট করে দেয়, মানে গুলি করে তারা চলে আসে। এই দীর্ঘ সময় ধরে একদম বেশি প্রফেশনাল আবার যদি হতো তাহলে এই ছেলেকে আবার বাঁচিয়ে রাখার কথা না। মানে একদমই যদি তারা হতো তাহলে তারা কোনো সাক্ষী রাখতো না। এতে বোঝা যায় যে তারা কিছুটা আনকরাও বটে, মানে একদম পুরোপুরি প্রশিক্ষণ প্রাপ্ত এরকম না, কিন্তু তাদেরকে টাকায় হলে খাটানো যায় এরকম আমার মনে হচ্ছে আর কি, যে এদেরই কোনো উদ্দেশ্য হাসিল করবার জন্য গেছে এমন না। তাই হতো তাহলে টাকা পয়সা নিয়ে চলে আসতো, তারা তো মারতো না। তাদের উদ্দেশ্য থাকতো ডাকাতি করা, চুরি করা কিংবা কোনো কিছু করা, তাহলে তারা সেটা নিয়ে চলে আসতো। আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটা করছে এইটাকে সূত্র ধরি
এই কথা মানে তাদের আচরণটাকে সূত্র ধরে, মানে খুনিদের কিলারদের যে মোটিভ এইটাকে সূত্র ধরে আগেলে আমার মনে হয় যে অনেক দূর যাওয়া যাবে এবং তাদের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাবে, এবং তাদের একজনকে যদি ধরা যায় তাহলে তাদের মুখ থেকে বের করা যাবে আসলে পেছনে কারা। আমরা ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা কথা বলছি মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে। মারুফ, তোমার কাছে জানতে চাই যে তুমি আমাদেরকে বলেছ দুজন লোককে ফারুকী সাহেবের বাসায় বারবার আসতে দেখেছো, এই দুজন আসলে কারা? তুমি কি চিনতে পেরেছো বা তারা দেখতে কেমন ছিলেন, তাদের আচরণ কেমন? ওনাদের একজন যে আমার সাথে কথা বলেছে দেখতে সুন্দর ছিল, সে লম্বাও না বেটেও না, আবার মোটা একদম বেশি মোটাও না এরকম। তো ওরা এসে কোনো পরিচয় কিছু দেয় নাই, হুজুর সাথে সরাসরি কথা বলছে যে হুজুর আমরা হজে যাব আপনার সাথে, আমার বড় ভাই প্রবাসী অস্ট্রেলিয়াতে থাকেন, উনি আপনার সাথে আর কি হজে যাবেন, এই ব্যাপারে আর কি আপনার কি ফেসিলিটি কিরকম দিয়ে থাকেন আপনারা, এই ব্যাপারে আর কি কথা। কয়বার এসেছিলেন? 25 তারিখও আসছে, 26 তারিখেও আসছে, আবার 27 তারিখ তো ঘটনার দিন আসছি। ওই সময় হুজুরের সঙ্গে যখন কথা হয়েছে তখন আচরণটা কেমন ছিল? একদম স্বাভাবিক, খুব করতে যে হুজুর আমরা আপনার সব অনুষ্ঠান দেখি, এরকম খুব বলতেছিল যে আপনার খুব ভক্ত, আমরা এরকম বলতেছিল আর কি, যে আপনার সাথে হজে যাওয়ার খুব অনেক দিন ধরে এরকম আমার ভাই বিদেশ থেকে আসছেন আপনার সাথে হজে যাওয়ার জন্য, এরকম বলতেছিল আর কি। মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব কি কোনো কার্ড রেখেছিলেন তাদের বা ঠিকানা পরিচয়? নাম ঠিকানা পরিচয় কোন জায়গা থেকে আসছে এরকম কিছু বলে নাই ওরা। আচ্ছা, পোশাক কি ছিল? জিন্স আর টি শার্ট পরা ছিল দুজন। জি। আচ্ছা, ওই দুজন এই ঘটনার সঙ্গে যখন ঘটালো তখন তাদের আচরণ কেমন ছিল? প্রথম দিকে যখন ওরা দুজন রুমে ছিল তখন তো খুবই স্বাভাবিক ছিল, খুব ভালো ব্যবহার করতেছিল। যখন বাকি যারা চলে আসছে তখন তারা তো খুব করতেছে, আমার ওই দুজনই মনে হয় আমাকে বাঁচছে, খুব খারাপ গালি গালাজ করতেছিল আমাকে, আমার মারধর করছে, ওরাই মনে হয় মারধর করছে, আমার খুব মানে হয়ে গেছে। প্রথমে যেরকম ছিল মানে উপরের এইটা আমাদের দেখাইছে যে ওর উপরের ভাবটা, কিন্তু ভিতরে যখন দেখলাম যে ওরা যে বাকি সঙ্গীরা যখন আসলো তখন আমাদের উপরে যে টর্চারটা করছে এটা আর কি আসলে অনেক খুব জঘন্য ধরনের, মানে অনেক খারাপ আচরণ করছে, হুজুরকে অনেক গালিগালাজ করছে। তাদের হাতে কি অস্ত্র ছিল? চাপাতি ছিল। এটা কি প্রথম যখন তারা ঘরের মধ্যে ঢুকলো তখন ছিল? না, তখন ছিল না, তখন অন্যরা যারা আসছে তারা নিয়ে আসছিল, তাদের কাছ থেকে তারা নিয়েছে। আচ্ছা, ফয়সাল ফারুকী, আপনার কাছে কি মনে হচ্ছে কি হতে পারে এটা? এবং এই ঘটনার আগে মাওলানা ফারুকী সাহেব কি কখনো বলতেন যে আমার উপর আক্রমণ আসতে পারে বা কোনো কিছু হতে পারে, এরকম কোনো আভাস পেয়েছিলেন? হ্যাঁ, বাবা বলতো প্রায় যে বাবা আমার অনেক শত্রু আছে, এভাবে আমার বিরোধিতা অনেকেই করে, আমার বিরোধী অনেকজন আছে, তোমরা বাবা সাবধানে থেকো, আমার পিছনে অনেকজন অনেক রকম ভাবে লেগে আছে, আমি সত্য কথা বলি, আমি হক কথা বলি, এই জন্য। কিন্তু আপনারা কি কখনো জানতে চেয়েছেন যে সেই শত্রু কারা বা কি ধরনের হতে পারে? এটা আমি এভাবে ঠিক বলতে পারবো না শত্রুরা কারা এক্স্যাক্ট। হুজুরের একটা মাহফিল, এই যে গত 25 তারিখ একটা মাহফিল ছিল, সম্ভবত 25 তারিখেই অথবা 24 তারিখ মাহফিল ছিল টঙ্গীতে। এই মাহফিলে ওনাদের এই ওয়াজের সময় বলছিল যে তারেক মনোয়ার নামের কেউ একজন হুজুরকে মানে একটা ইয়েতে মিটিং এর মধ্যে নাকি আলোচনা করছে যে এই শাইখ নুরুল ইসলাম ফারুকী নামের যে একজন নতুন বিদাতি বের হয়েছে, একে পায়ের নিচে পিষে মারতে হবে, এরকম একটা কথা বলছিল। এটা কি বলেছেন? এটা তারেক মনোয়ার এই মন্তব্যটা করেছে। এই মন্তব্যটা, এই উক্তিটা হুজুর শুনিয়েছেন, হুজুর এই শাইখ নুরুল ইসলাম ফারুকী সাহেব হুজুর মাহফিলে সব শ্রোতাদের। এটা কি তুমি শুনেছো? জি, আমি ওই মাহফিলে আমি হুজুরের সাথে গিয়েছিলাম, আমি শুনেছি এই জিনিসটা, পায়ের সাথে পিষে মারতে হবে, এরকম একটা মন্তব্য। ওই মাহফিলে ছিলে নাকি তুমি হুজুরের মাহফিলে? হুজুরের সাথে ফারুকী সাহেবের মাহফিলে ছিলে? ফারুকী সাহেবের সাথে ওই মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলেই হুজুরের সবাইকে জানাইছে, শ্রোতা যারা ছিল মাহফিলে সবাই শুনছে। আচ্ছা 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 আচ্ছা, আমরা ঘটনার চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি এবং ভেতরেও যাচ্ছি। আপনার কাছে কি মনে হচ্ছে, নতুন কোনো ক্লু আছে এখানে? আসলে এটা খুঁজে বের করতে হবে কি অবস্থা, আসলে আমি তো কিছু বলতে পারছি না, এবং এটা বলারও কিছু নেই। বিশেষ করে আমাদের সরকার যদি একটু খেয়াল করেন তাহলে আশা করি ঘটনা চলে আসবে। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফারুকী ভাইয়ের জন্য আমরা দোয়া করব, এবং বিশেষ করে ওনার যে ইন্তেকাল, এটা কিন্তু একটা শাহাদাতের ইন্তেকাল, শহীদ, এবং আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন ওনাকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাত নসিব করেন, এটাই হচ্ছে আমার আল্লাহর কাছে কামনা। আপনি তো তার সঙ্গে চলেছেন, সহচর ছিলেন বলা যায়,
অন্য কোনো বিরোধ থাকতে পারে এই হত্যাকাণ্ডের সঙ্গে, এরকম কি কখনো মনে হয়? উনি যেহেতু ট্রাভেলের ব্যবসা করতেন, এটাও হতে পারে, আসলে এটা আমি জানি না। তার এটা ব্যবসা নিয়ে কোনো আল্লাহ বিরোধ ভালো ছিল? জানেন। এটা আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। ব্যবসায়িক কোনো বিরোধ কোনো সময় ছিল না। আচ্ছা, আচ্ছা। কারণ আমার বাবা ট্রাভেল এজেন্সি করতেন, তার সাথে আমার মামার সাথে, আমার মামা তার একজন, তার সাথেই করতো। তারপর আমার একজন বড় ভাই আছে, তার সাথে করতো। এরকম ভাবে বিজনেস নিয়ে কারোর সাথে কোনো সময় কারোর সাথেই কোনো দ্বন্দ্ব ছিল না ট্রাভেল এজেন্সির। এটা সম্পূর্ণ ক্লিয়ার। এরকম কোনো তার পার্সোনাল কোনো শত্রু কোনোদিনও কোনোভাবে, আমরা একই এলাকায় প্রায় 20 আচ্ছা। বছর ধরে আছি, কোনোদিন কারোর সাথে কখনোই দেখেননি? কখনোই কারো কোনো শত্রুতা আমি কারোর সাথে দেখিনি। আচ্ছা আচ্ছা, জনাব মিজান মালিক, আপনি কি মনে করছেন? প্রথমে যেটা অনুমিত হলো যে নিশ্চয়ই একটা প্রশিক্ষিত চক্র। এই যে মানে একেবারে সন্ধ্যাবেলায় সেখানে সিকিউরিটি গার্ড ছিল নিশ্চয়ই বাসায়? না, না, বাসায় কোনো সিকিউরিটি গার্ড security ছিল নেই। না বাসায়। আচ্ছা, দারোয়ান। বাসায় সিকিউরিটি গার্ড ছিল না, না। তাহলে সরাসরি ঢুকে যাওয়া যেত বাসায়? সরাসরি ঢুকে যাওয়া যেত। আচ্ছা, বাসার নিরাপত্তাও ছিল না? আশেপাশে কি থানা বা পুলিশ ছিল? থানা পুলিশ ছিল না। আমাদের রাস্তাটা মানে যে মহল্লা, যে রাস্তাটা সবসময় বিজি থাকে, অনেক অনেক রিক্সা গাড়ি ঘোড়া চলে, আচ্ছা 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 লোকালয় থাকে আর কি। আচ্ছা। আমার মিজান যেটা ভাই। মনে হচ্ছে ও আরেকটা তথ্য দিয়েছে, ওই যে কি তারেক মনোয়ার যার কথা বললো, তো উনি যদি সেই কথা সূত্র ধরে কোনো জিডি করে থাকতেন, তাহলে আমার মনে হয় সেটা সেখানে কিছু বিষয় লেখা আছে। এখন এটা উনি ভালো জানেন, মানে এখন তো উনি নেই, উনি কোনো সাধারণ ডায়েরি কোনো থানায় করেছিলেন কিনা না। তুমি কি জানো? জি না, উনি কোনো ডায়েরি না, সাধারণ- কোনো ডায়েরি যেহেতু করেনি। একজনের নাম সেখানে মেনশন করে মাহফিলে বলেছেন, তাহলে হয়তো বা এটা উচিত ছিল যে একটা সাধারণ ডায়েরি করে রাখা। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই তদন্তের ক্ষেত্রে এই ঘটনা ঘটার পরে এটা অনেকটা সহায়ক হতো আর কি। আচ্ছা, এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও দেখেছি। আপনি নিশ্চয়ই জানেন যে 6 জনকে হত্যা করা হয়েছে একটা বাড়িতে, এবং তিনি পীর দাবি করতেন নিজেকে, আপনার মনে আছে বোধহয়? জি। নিশ্চয়ই। গোপীবাদে সেটার কিন্তু কোনো কুলকিনারা হয়নি রহস্যের। আপনি কি এখন মনে করছেন যে এটা দ্রুততার সঙ্গে রহস্য বের হবে? আমার মনে হচ্ছে না খুব সহজে রহস্য বের হবে। তবে পুলিশ যদি খুব আন্তরিকভাবে কয়েকটা টায়ারে মানে তদন্ত করে, লাইক হচ্ছে ও যেই তথ্য দিল মনোয়ার, মানে তারেক মনোয়ার, বা ধর্মীয় কোনো বিষয় আছে কিনা, ওনার মতের পরিপন্থী কেউ কোনো কাজ করেছে কিনা, সেখানে একটা টিম কাজ করলো। আর একটা টিম কাজ করবে হচ্ছে ওনার ট্রাভেলিং ব্যবসার বিষয় আছে কোনো কিছু আছে কিনা, এই বিষয়টা যদি কেউ খতিয়ে দেখে, এটা একটা বিষয়। আর উনি আলোচনা করেছে কিনা আগে পরে ওনার ফ্যামিলির সঙ্গে বা ওনার ছেলেদের সঙ্গে, এদের সঙ্গে কথা বলা। আর ওকে নিয়ে হচ্ছে ওই যাদেরকে সন্দেহ তাদেরকে বিশেষ একটা অভিযান পরিচালনা করে তাদেরকে ধরে মোটামুটি তার মুখোমুখি করা আর কি, করলে কিছুটা হলো অগ্রগতি হবে বলে আমি মনে করি। এবং এটা খুবই স্পষ্ট যে এখানে খুনিরা বাংলাদেশে আছে। এখন পর্যন্ত খুনিরা যে সরে গেছে এমন না, আমার মনে হচ্ছে না। যে এরা যে দুজনের কথা বললো এরা আগে পরে এসছে এবং তারা হচ্ছে ওকে বাঁচছে। তারা কিন্তু গলায় ছুরি চালিয়েছে, ও কিন্তু এটা দেখে নেই বা বলতে পারছে না। তারা ঘরে ঢোকার আগে কি মোবাইল করেছিল? দুইজন যারা আসছিল ফোন আগে, করেছিল এরা ফোন আসার আগে? করে ওদের ডাকছে বাকিদের। না, মাওলানা ফারুকী সাহেবকে ফোন করা হয়েছিল না, তারা যখন এসেছে তার আগে? না, আমি দেখি। মোবাইলের কল লিস্ট চেক করে কি উদ্ঘাটন করা যায় এই ঘটনা? কিন্তু ও তো বলছে যে কল করে নাই, কিন্তু কল লিস্ট চেক করা যেতে পারে। আমি জানি না। হ্যাঁ, হয়তো বা ও জানে না, কিন্তু আমি মনে করি যে কল লিস্ট চেক করলে কিছুটা হলো তারা জানতে পারে। এটা কি আপনি মনে করছেন যে পুলিশ এর তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকলে খুব দ্রুততার সঙ্গে হবে, না অন্য কোনো আলাদা ইনভেস্টিগেশন সেল করে করতে হবে, বা গোয়েন্দা পুলিশ, ডিবি? না, এটা এখনই খুব প্রয়োজন নেই। কারণ যেখানে রাষ্ট্র চাচ্ছে যে এই ধরনের খুনের যারা পেছনে আছে তাদেরকে বের করতে চাইলে কিন্তু খুব সহজ, পুলিশকে দিয়ে সম্ভব। এখন না হলে পুলিশের প্রতি যখন আস্থা চলে যায় তখন এই বিষয়টা ডিবি কিংবা সিআইডির প্রতি গড়ায়। এখন পর্যন্ত পুলিশের প্রতি তো তার পরিবার অনাস্থা জানাই নেই, যে হচ্ছে না ঠিক মতো। যে অবস্থায় আছে আমি মনে করি পুলিশ এখন পুলিশকে দিয়ে ড্রাইভ দিলে পুলিশকে দিয়ে সম্ভব তাদেরকে এখানে ঘটনার কি কি আলামতকে সামনে তদন্তের জন্য ব্যবহার করা যেতে পারে? ব্যবহার করা যেতে পারে হচ্ছে যে তার এই যে বললাম যেটা কল লিস্ট চেক করার একটা বিষয় আছে, এটা ওর একটা স্টেটমেন্ট নেওয়া, তারপর হচ্ছে ওই মাহফিলের যেই বক্তব্যটা আছে সেটা নেওয়া, এবং সেখানে ধর্মীয় কোনো বিষয়ে কারোর সঙ্গে মতদ্বৈত ছিল কিনা সেই রক্তমাখা বিষয়টা পাগড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে আলামত হিসেবে, এটা হচ্ছে আমি কি কি বিষয়কে সামনে রেখে সেটাই। তদন্ত সেটা বলছি। আর আলামত হিসেবে তো তার রক্তমাখা পাগড়ি, তার পাঞ্জাবি, টুপি, সেগুলো তো থাকবে। সেটা তো আসলে খুব বড় না, সেটা প্রমাণের জন্য লাগে যে হ্যাঁ উনি খুন হয়েছেন। রক্তমাখা পাগড়িটা হচ্ছে প্রমাণের জন্য লাগে যে উনি খুন হয়েছেন কি না,
মানে এই ধরনের। কিন্তু কি কি বিষয়কে সামনে রেখে এগোতে হবে আমি সেটা বলছি, যে এই বিষয়গুলো যে ওনার সঙ্গে যারা চলতেন এবং আর এরা আশেপাশে মানে আগে পরে এসছেন, আগে পরের কলগুলো 24 তারিখ 25 তারিখে ওনার সঙ্গে কথা হয়েছে, এবং এরা যে এসছেন পূর্ব পরিচিত না হলে তো একটা বাসা এইভাবে পরপর দুবার আসার কথা না, সেই পরিচয়ের সূত্রটা জানা উচিত পুলিশকে। আচ্ছা, এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে কি এটা নিয়ে যেতে হবে বা প্রচলিত মামলার মধ্যে রাখলে হবে কিনা? দ্রুত বিচার ট্রাইব্যুনাল হচ্ছে আফটার সাসপেক্ট, এর আগে কিন্তু ট্রাইব্যুনালে কোনো বিষয় নেই। তো এর আগে হচ্ছে তদন্ত। বাংলাদেশের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার তদন্তের কোনো সময়সীমা নেই, যে কারণে সাগরণী কিংবা আরো অনেক বড় বড় স্পর্শকাতর হত্যাকাণ্ড, যে পীর সাহেবদের ঘটনায় যে 6 জন মারা গেল এক পরিবারের, সেই হত্যাকাণ্ড তো এখনো কোনো কিনারা করতে পারছে না। এরকম বহু ঘটনা আছে যে সময়সীমা বেঁধে না দেবার কারণে, মানে এটা তো নেই একদম কোথাও বলারই যে তুমি 180 দিনের মধ্যে তদন্ত করে চার্জশিটটা দেবা, সেই কারণে এটা দীর্ঘ সময় ধরে তদন্ত করবার একটা সুযোগ হয়। এখানে যেটা হচ্ছে যে ওনারা যদি মনে করে যে পুলিশ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পারছে না, পরিবার যদি মনে করে, তখন তারা রাষ্ট্রের কাছে আবেদন জানাবে বা সিআইডিবির কাছে আবেদন জানাবে যে আপনারা আমাদের তদন্ত করে, আপনাদের কাছে অধিক টেকনোলজি আছে, আপনারা সেই টেকনোলজি সাপোর্ট দিয়ে এটা একটু দ্রুত খুনিদের বের করেন, যদি ওনাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আর রাষ্ট্রের যেটা দায়িত্ব, পুলিশের যেটা দায়িত্ব, সেটা তারা করবেই। আচ্ছা মারুফ, তোমার কাছে আবার জানতে চাচ্ছি যে এই ঘটনা যখন ঘটলো তার আগে তারা সর্বমোট কতজন ছিল? প্রথমে যখন আর আসছিল 2 জন আসছিল বাসা দিয়ে, তারপরে? এরপরে 7-8 জন চলে আসছে। তারা কি একজনের সাথে আরেকজন কথা বলছিল কোনো বিষয়ে? একজনের সাথে একজন মানে ভাত বাঁধা, এরপর এইসব ব্যাপারে কথা বলতেছিল, যে এভাবে বাঁধতে এরকম বলতেছিল, সাজেশন দিতেছিল আর কি, যে আগে চাঁদা না পেলে মেরে ফেলবো বা এখন মারবো, এরকম মানে ও নিজেদের মধ্যে বলে না, আমাদেরকে মানে বলছে, হুজুরকে বলছে যে আমরা যেটা করতে আসছি সেটা করে আমরা যাবো, আপনাদের কোনো কষ্ট দেবো না, এরকম বলতেছিল আর কি। কি শর্ত দিল তারা? 50 লাখ টাকার কথা বলছে, যে আমাদের 50 লাখ টাকা দিতে হবে, এরকম বলছে। তখন মাওলানা ফারুকী সাহেব কি বললেন? হুজুর বলছেন যে আমার কাছে যে যা আছে আপনারা তা নিয়ে যান, আমার কাছে 50 লাখ টাকার মতো নাই, আমার কাছে যা আছে আপনি নিয়ে যান, যদি তা না হয় আপনি কালকে আসেন, আমি আপনাকে ব্যাংক থেকে টাকা উঠাই দিব, আমি কাউকে জানাবো না, এরকম বলছিল। আর না হলে আপনাকে চেক লিখে দিতেছে আজকে, এরকম বলছিল। তারা কি বললো? তারা এরকম কোনো উত্তর দেয়নি, আর অনেক রাগ করছে এই ব্যাপারে, যে কালকে আসবো, এরকম মানে ওরা বিশ্বাস করতে চাইতেছিল না আর কি। তোমার কাছে কি দেখে মনে হয়েছে যে যারা এসছে এখানে একজন আরেকজনের পরিচিত? আমার তো চোখ বাঁধা ছিল, আমি এরকমই, যদি পরিচিত না হয় এরকম তো একটা ঘটনা করা যায় না, যদি সংঘবদ্ধ এরকম পরিচিত না থাকে, অবশ্যই তারা পরিচিত ছিল। এরকম ওরা টাকার জন্য আমাদের বাসায় আসেনি, টাকার জন্য আমার বাবাকে পরিকল্পিতভাবে এটা হত্যা করা হয়েছে। আমার বাবাকে হত্যা করতে হবে এই জন্য তারা আমাদের বাসায় আসছে, ঘরটার উল্টাপাল্টা করছে, যার টাকা পয়সা, টাকা ছিল না আমাদের বাসায়, সব টাকা যে হজের কাজের জন্য যে টাকাগুলো, এত টাকা ঘরে তো থাকার কথা, এত টাকা ঘরে কখনোই থাকে না, সবগুলো সৌদি আরবে আপনার হজের কাজের জন্য জমা দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে। তো টাকা যা অল্প 2-4টা ছিল, ওটা জাস্ট এমনি অন্য মামলাটা অন্যদিকে ঘোরানোর জন্য একটা কোনো পরিকল্পনা ছিল আমার যেটা মনে হয়। মেইনলি যেটা হয়েছে সেটাই আব্বুকে মারবে, এটাই ছিল তাদের প্ল্যান। মনে হচ্ছিল যে সিদ্ধান্ত নিয়ে এসেছে। আমরা পরিকল্পিত। ফোন নিয়ে নিচ্ছি, দর্শক নাম বলে আপনাদের আমাদের প্রশ্ন করুন। জি ভাইয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া বলছি, সোহেল। বলুন ভাইয়া, আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকি। তো সে আমাদের সিনোসা ফারুকী সাহেবের, ওনার তো হক কথা বলেন, আপনি সুন্নাতুল জামাতের কথা বলেন, হাজার হাজার সূত্র আছে। তো ওনার কি ব্যক্তিগতভাবে অনেক ফ্রন্টে একজন বেশ সভাপতি ছিলেন নাকি, প্রেসিডেন্ট সদস্য, ওনার নিজের নিরাপত্তা নিয়ে ওনার কেন ভাবতেন না, বা আপনার ফ্যামিলিগত ভাবে দেখা যাচ্ছে তার কোনো নিরাপত্তাই ছিল না। এই ঘরের বাসার ভিতরে কোনো সিসি ক্যামেরা ছিল না, কোনো ব্যক্তিও নাই, নিজের নিরাপত্তা নিয়ে নিজে কেন ভাবতো না, বা ফ্যামিলির সদস্য কেন আমার নিরাপত্তা নিয়ে ভাববো না, তার ফ্যামিলির সদস্যের কাছে জানতে পারছেন। নিরাপত্তা, আমার বাবা সবসময় সরল মনের মানুষ ছিলেন, সরলভাবে সবাইকে সবসময় বিশ্বাস করতেন। কোনো সময় এটা কোনো সময় কল্পনাও করে নাই যে তার এইভাবে কেউ তাকে নৃশংসভাবে এভাবে হত্যা করতে পারে। তিনি যেরকম সরল মনে ছিলেন, সবাইকে এভাবে সরল মনে বিশ্বাস করতেন। আমাদের বাসায় এমন একটা সিচুয়েশন, যে কেউ যে কোনো সময় আসতে পারে, কারণ সবসময় মানুষ আসা যাওয়ার মধ্যেই থাকে। মাহফিল যেহেতু আমার আব্বু মাহফিল করেন, হজের বিজনেস করেন, সো মানুষ আসা যাওয়া করতেই থাকে। এভাবে 8-10 জন মানুষ একসাথে আসা নতুন কোনো ব্যাপার ছিল না। তো এরকম এই সূত্রের জের ধরে তারা আমাদেরকে অবশ্যই অনেকদিন ধরে ফলো করছিল।
এই ফলো করার পরে আচ্ছা। পরিকল্পিতভাবে এটা করেছে। কিন্তু কখনো কি এরকম হয়েছে যে উনি কোথাও ওয়াজ করলেন, এরপরে বাসায় ফিরলেন, ওই ওয়াজের কোনো কথা কোনো ব্যক্তির পছন্দ হলো না, তারপরে ফোন এলো, হুমকি এলো বা কটুবাক্য জি বললো, এরকম হয়েছে? জি জি, এরকম অনেকবার হয়েছে। আব্বুকে ফোনে অনেকবার হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আব্বুকে মাহফিল শেষে ফেরার পথে অ্যাটাক করা হয়েছে গাড়িতে। তারপর আব্বুকে সামনাসামনিও অনেক কথা বলা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, অনেকবার অনেক অপমান অবস্থ করা হয়েছে। আচ্ছা, বিভিন্ন আচ্ছা। জায়গা থেকে বিভিন্ন হুমকি এসেছিল। সেই বিষয়ে কি কোনো জিডিও করা হয়নি বা কোনো নাম টুকে রাখা হয়নি, বা আপনাদেরকে উনি বলেছেন কিনা যে এই কাউকে- গ্রুপ বা এরা না, আমাকে কোনো- অপমান করছে? কোনো গ্রুপ বা কোনো কারোর নাম স্পেসিফিক্যালি বলেনি বাবা, জিডিও করেন। আব্বু খুব এগুলো নিয়ে সবসময় বলতেন যে আমি আল্লাহর পথে চলি, আল্লাহ দেখবে, আল্লাহ আছে, আচ্ছা আচ্ছা। এরকমই বলতো। কোনো সময় কোনো পুলিশি ঝামেলা বা আইনি ঝামেলায় কোনো সময় যায়নি। আচ্ছা, জনাব মিজান মালিক, মাওলানা নুরুল ইসলাম ফারুকী একজন গণমাধ্যম কর্মীও কিন্তু ছিলেন। তিনি গণমাধ্যমেই কাজ করেছেন। চ্যানেল আইতে আমরা তার অসংখ্য প্রোগ্রাম দেখেছি এবং আমাদের মাই টিভিতে তিনি 2টো প্রোগ্রাম করতেন। তো একজন গণমাধ্যম কর্মী বা ইসলাম নিয়ে কাজ করছেন, কথা বলছেন, তার খুন হয়ে যাওয়ার এই ঘটনায় রাষ্ট্রের কি কোনো দায়ভার নেই? অবশ্যই আছে, রাষ্ট্র তো অবশ্যই, শুধু গণমাধ্যম কর্মী কেন, রাষ্ট্রের একজন নাগরিক যখন, যে কোনো নাগরিক যখন এভাবে খুন হবেন, তখন রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেই খুনের খুনিকে শনাক্ত করা, এবং রাষ্ট্র কোন প্রক্রিয়া করবে সেটা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু অবশ্যই রাষ্ট্রের দায়ভার আছে। আর একজন গণমাধ্যম কর্মী হিসেবে ওনার তো সারা দেশে এমনকি সারা বিশ্বে ওনার অনেক ভক্ত আছে। আমরা রমজান মাসে দেখি এই যে ওনার যে কাফেলা অনুষ্ঠান, এটা দেখে সবাই আমরা বসে যাই। মানে ইফতারের আগে আগে কাফেলা অনুষ্ঠানটা এত জনপ্রিয় ছিল যে আমি নিজেও যখনই সুযোগ পেতাম আমি এটা দেখতাম। তার মানে কি, উনি অনেক গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন, মানে আমাদের কাছে, মুসলমানদের কাছে বিশেষ করে। তো এই ধরনের একজন জনপ্রিয় ব্যক্তির এই হত্যাকাণ্ডের বিষয়ে সরকার বা রাষ্ট্র বিশেষভাবে নজর দিবে, এটা তো আমরা অবশ্যই বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই, এবং সেটা করবে আমি মনে করি। আর সেটা দ্রুত বিচার আইনে তখন যাবে, মানে আইনের আওতায় হয়তো, বিশেষ করে ওই যে বলি যে আমরা ইয়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ সেলে নিয়ে তদন্ত করবার যে প্রক্রিয়াটা, সেটা সম্ভবত এখন বন্ধ। সেটা বন্ধ থাকার কারণে এখন সরকার অগ্রাধিকার ভিত্তিতে এটা তদন্ত করতে পারে। অন্য আরো আজকে যেমন আরো 3টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে মগবাজার এলাকায়, তো সেটাও একটা যেমন বড় ঘটনা, মানে 3 জনকে একত্রে খুন, মানে হত্যা করা, মানে এটাও তার চেয়ে কম মর্মস্পর্শী না। এখন অগ্রাধিকার ভিত্তিতে এইটা যেহেতু আলোচনা বেশি চলে আসছে এবং সরকারের কে অনেক প্রশ্নবিদ্ধ করে ফেলবে, এটা তদন্ত যদি সঠিকভাবে না হয় বা ভালোভাবে না করতে পারে, তাহলে ওই সাগরণী কিংবা আরো বড় বড় হত্যাকাণ্ডের মতো, তো সরকার উচিত হচ্ছে সেটা সেই কাজটা সঠিকভাবেই করা। আচ্ছা আচ্ছা, আমরা পরিবারের 2জন সদস্য আছে, বিশেষ করে ফয়সাল ফারুকী, আপনি কি চান সর্বশেষ? আমি এটা কোন দল বা কোন জাতি বা কোন গোষ্ঠী বা কারা এটা এই ঘটনাটা করেছে বা কি করেছে, আমি এটা কিছু জানি না, এটা সম্পর্কে কিছু জানতেও চাই না সেরকম ভাবে। আমি শুধু এর সুষ্ঠু বিচার চাই। আপনারা সকলেই জানেন আমার বাবা কেমন মানুষ ছিলেন, আপনারা সবাই তাকে টিভিতে দেখতেন, সকলেই অনেকের প্রিয় মানুষ ছিল তিনি। আমরাও সবাই জানেন তিনি কিরকম মানুষ। আমরা শুধু এর সুষ্ঠু বিচার চাই, আমরাও এছাড়া কিছু চাই না। আপনার সাথে কণ্ঠ মিলিয়ে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, এবং পাশাপাশি আমরা বলছি যে অবশ্যই এই ধরনের ন্যাক্কারজনক অমানবিক হত্যা রহস্য উদ্ঘাটিত হওয়া উচিত। দর্শক, মাওলানা নুরুল ইসলাম ফারুকী মাই টিভিতে 2টো জনপ্রিয় অনুষ্ঠান করতেন, হক কথা ও সত্যের সন্ধানে। এই 2টো অনুষ্ঠানের অংশবিশেষ আমরা দেখব এখন। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু কথা একটাই যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। দূরের ও কাছে, দেশের এবং প্রবাসী সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে হক কথা অনুষ্ঠান থেকে অনেক 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 শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আমি আমার বান্দার একটা পর্যায়ে যখন চলে আসে, আমি তার চোখ হই, আমি তার কান, আমি তার হাত, আমি তার পা, সব আমি। সে যেটা করে সেটা তার করা নয়, ট্রাফিক কন্ট্রোল রুম থেকে তাকে নিয়ন্ত্রণ করা হয়। সেই কন্ট্রোল রুমের মালিক আল্লাহ তাআলা, আল্লাহই তাকে নিয়ন্ত্রণ করেন। সেটি হচ্ছে আরশে আজিম। আজকে ওহাবি মালাউনরা আমাদের চোখে চোখ রেখে চোখ তুলে কথা বলার ক্ষমতা তাদের ছিল না, কিন্তু আমরা ডুবে গেলাম তাদের সামনে, পৌঁছে গেলাম শুধু এই মালাউন পীরের জন্য।
দুই মালাউনের সৃষ্টি ইহুদিদের, ইহুদি এবং খ্রিস্টান হিন্দু, তারা এই শয়তান পীর যারা এবং তিনি পীর দাবি করতেন নিজেকে, আপনার মনে আছে বোধহয়? নিশ্চয়ই। গোপীবাদী। সেটার কিন্তু কোনো কুলকিনারা হয়নি রহস্যের। আপনি কি এখন মনে করছেন যে এটা দ্রুততার সঙ্গে রহস্য বের হবে? আমার মনে হচ্ছে না খুব সহজে রহস্য বের হবে। তবে পুলিশ যদি খুব আন্তরিকভাবে কয়েকটা টায়ারে মানে তদন্ত করে, লাইক হচ্ছে ও যেই তথ্য দিল মনোয়ার, মানে তারেক মনোয়ার, বা ধর্মীয় কোনো বিষয় আছে কিনা, ওনার মতের পরিপন্থী কেউ কোনো কাজ করেছে কিনা, সেখানে একটা টিম কাজ করলো। আর একটা টিম কাজ করবে হচ্ছে ওনার ট্রাভেলিং ব্যবসার বিষয় আছে কোনো কিছু আছে কিনা, এই বিষয়টা যদি কেউ খতিয়ে দেখে, এটা একটা বিষয়। আর উনি আলোচনা করেছে কিনা আগে পরে ওনার ফ্যামিলির সঙ্গে বা ওনার ছেলেদের সঙ্গে, এদের সঙ্গে কথা বলা। আর ওকে নিয়ে হচ্ছে ওই যাদেরকে সন্দেহ তাদেরকে বিশেষ একটা অভিযান পরিচালনা করে তাদেরকে ধরে মোটামুটি তার মুখোমুখি করা আর কি করলে কিছুটা হলো অগ্রগতি হবে বলে আমি মনে করি। এবং এটা খুবই স্পষ্ট যে এখানে খুনিরা বাংলাদেশে আছে। এখন পর্যন্ত খুনিরা যে সরে গেছে মনে না, আমার মনে হচ্ছে না। যে এরা যে দুজনের কথা বললো এরা আগে পরে এসছে এবং তারা হচ্ছে ওকে পাচ্ছে। তারা কিন্তু গলায় ছুরি চালিয়েছে, ও কিন্তু এটা দেখে নাই বা বলতে পারছে না। তারা ঘরে ঢোকার আগে কি মোবাইল করেছিল? দুইজন যারা আসছিল ফোন করেছিল, আসলে করে ওদের ডাকছে বাকিদের না। মাওলানা ফারুকী সাহেবকে ফোন করা হয়েছিল না, তারা যখন এসেছে তার আগে? না। আমি দেখি মোবাইলের কল লিস্ট চেক করে কি উদ্ঘাটন করা যায় এই ঘটনা? কিন্তু ও তো বলছে যে কল করে নাই, কিন্তু কল লিস্ট চেক করা যেতে পারে। আমি জানি না। হ্যাঁ, হয়তো বা ও জানে না, কিন্তু আমি মনে করি যে কল লিস্ট চেক করলে কিছুটা হলো তারা জানতে পারবে। এটা কি আপনি মনে করছেন যে পুলিশ এর তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকলে খুব দ্রুততার সঙ্গে হবে, না অন্য কোনো আলাদা ইনভেস্টিগেশন সেল করে করতে হবে, বা গোয়েন্দা পুলিশ, ডিবি? না, এটা এখনই খুব প্রয়োজন নেই। কারণ যেখানে রাষ্ট্র চাচ্ছে যে এই ধরনের খুনের যারা পেছনে আছে তাদেরকে বের করতে চাইলে কিন্তু খুব সহজ, পুলিশকে দিয়ে সম্ভব। এখন না হলে পুলিশের প্রতি যখন আস্থা চলে যায় তখন এই বিষয়টা ডিবি কিংবা সিআইডির প্রতি গড়ায়। এখন পর্যন্ত পুলিশের প্রতি তো তার পরিবার অনাস্থা জানাই নেই, যে হচ্ছে না ঠিক মতো। যে অবস্থায় আছে আমি মনে করি পুলিশ এখন পুলিশকে দিয়ে ড্রাইভ দিলে পুলিশকে দিয়ে সম্ভব তাদেরকে। এখানে ঘটনার কি কি আলামতকে সামনে তদন্তের জন্য ব্যবহার করা যেতে পারে? ব্যবহার করা যেতে পারে হচ্ছে যে তার এই যে বললাম যেটা কল লিস্ট চেক করার একটা বিষয় আছে, এটা ওর একটা স্টেটমেন্ট নেওয়া, তারপর হচ্ছে ওই মাহফিলের যেই বক্তব্যটা আছে সেটা নেওয়া, এবং সেখানে ধর্মীয় কোনো বিষয়ে কারোর সঙ্গে মতদ্বৈত ছিল কিনা তারপর হচ্ছে আলামত হিসেবে, এটা হচ্ছে আমি কি কি বিষয়কে সামনে রেখে তদন্ত সেটা বলছি। আর আলামত হিসেবে তো তার রক্তমাখা পাগড়ি, তার পাঞ্জাবি, টুপি, সেগুলো তো থাকবে। সেটা তো আসলে খুব বড় না, সেটা প্রমাণের জন্য লাগে যে হ্যাঁ উনি খুন হয়েছেন। রক্তমাখা পাগড়িটা হচ্ছে প্রমাণের জন্য লাগে যে উনি খুন হয়েছেন কি না, মানে এই ধরনের। কিন্তু কি কি বিষয়কে সামনে রেখে এগোতে হবে আমি সেটা বলছি, যে এই বিষয়গুলো যে ওনার সঙ্গে যারা চলতেন এবং এরা আশেপাশে মানে আগে পরে এসছেন, আগে পরের কলগুলো 24 তারিখ 25 তারিখে ওনার সঙ্গে কথা হয়েছে, এবং এরা যে এসছেন পূর্ব পরিচিত না হলে তো একটা বাসায় এইভাবে পরপর দুবার আসার কথা না। সেই পরিচয়ের সূত্রটা জানা উচিত পুলিশকে। আচ্ছা, দ্রুত বিচার ট্রাইব্যুনালে কি এটা নিয়ে যেতে হবে বা প্রচলিত মামলার মধ্যে রাখলে হবে কিনা? দ্রুত বিচার ট্রাইব্যুনাল হচ্ছে আফটার সাসপেক্ট, এর আগে কিন্তু ট্রাইব্যুনালে কোনো বিষয় নেই। তো এর আগে হচ্ছে তদন্ত। বাংলাদেশের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার তদন্তের কোনো সময়সীমা নেই, যে কারণে সাগরণী কিংবা আরো অনেক বড় বড় স্পর্শকাতর হত্যাকাণ্ড, যে পীর সাহেবদের ঘটনায় যে 6 জন মারা গেল এক পরিবারের, সেই হত্যাকাণ্ড তো এখনো কোনো কিনারা করতে পারছে না। এরকম বহু ঘটনা আছে যে সময়সীমা বেঁধে না দেবার কারণে, মানে এটা তো নেই একদম কোথাও বলা নেই যে তুমি 180 দিনের মধ্যে তদন্ত করে চার্জশিটটা দেবা। সেই কারণে এটা দীর্ঘ সময় ধরে তদন্ত করবার একটা সুযোগ হয়। এখানে যেটা হচ্ছে যে ওনারা যদি মনে করে যে পুলিশ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পারছে না, পরিবার যদি মনে করে, তখন তারা রাষ্ট্রের কাছে আবেদন জানাবে বা সিআইডি ডিবির কাছে আবেদন জানাবে যে আপনারা আমাদের তদন্ত করে, আপনাদের কাছে অধিক টেকনোলজি আছে, আপনারা সেই টেকনোলজি সাপোর্ট দিয়ে এটা একটু দ্রুত খুনিদের বের করেন, যদি ওনাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। আর রাষ্ট্রের যেটা দায়িত্ব, পুলিশের যেটা দায়িত্ব, সেটা তারা করবেই। আচ্ছা মারুফ, তোমার কাছে আবার জানতে চাচ্ছি যে এই ঘটনা যখন ঘটলো তার আগে তারা সর্বমোট কতজন ছিল? প্রথমে যখন আসছিল 2 জন আসছিল বাসায়, তারপরে এরপরে 7-8 জন চলে আসছে। তারা কি একজনের সাথে আরেকজন কথা বলছিল কোনো বিষয়ে?
একজনের সাথে একজন মানে ওই ভাত বাঁধা, এরপর এইসব ব্যাপারে কথা বলতেছিল যে এভাবে বাঁধতে হবে, এরকম বলতেছিল, সাজেশন দিতেছিল আর কি, যে আগে বা চাঁদা না পেলে মেরে ফেলবো বা হ্যাঁ, এখন মারবো, এরকম মানে ও নিজেদের মধ্যে বলে না, আমাদেরকে মানে বলছে, হুজুরকে বলছে যে আমরা যেটা করতে আসছি সেটা করে আমরা যাবো, আপনাদের কোনো কষ্ট দেবো না, এরকম বলতেছিল আর কি। কি শর্ত দিল তারা? 50 লাখ টাকার কথা বলছে, যে আমাদের 50 লাখ টাকা দিতে হবে, এরকম বলছে। তখন মাওলানা ফারুকী সাহেব কি বললেন? হুজুর বলছেন যে আমার কাছে যে যা আছে আপনারা তা নিয়ে যান, আমার কাছে 50 লাখ টাকার মতো নাই, আমার কাছে যা আছে আপনি নিয়ে যান, যদি তা না হয় আপনি কালকে আসেন, আমি আপনাকে ব্যাংক থেকে টাকা উঠাই দিব, আমি কাউকে জানাবো না, এরকম বলছিল। আর না হলে আপনাকে চেক লিখে দিতেছে আজকে, এরকম বলছিল। তারা কি বললো? তারা এরকম কোনো উত্তর দেয়নি, আর অনেক রাগ করছে এই ব্যাপারে, যে কালকে আসবো, আর এরকম মানে ওরা বিশেষ করতে চাইতেছিল না আর কি। তোমার কাছে কি দেখে মনে হয়েছে যে যারা এসছে এখানে একজন আরেকজনের পরিচিত? আমার তো চোখ বাঁধা ছিল, আমি যে এরকমই, যদি পরিচিত না করা থাকে, গেছে কিনা, সংঘবদ্ধ না পারস্পরিক থাকে, কথা হয়েছে এরকম কিনা? তো একটা ঘটনা করা যায় না যদি সংঘবদ্ধ এরকম পরিচিত না থাকে। অবশ্যই তারা পরিচিত ছিল এরকম। ওরা টাকার জন্য আমাদের বাসায় আসেনি, টাকার জন্য আমার বাবাকে পরিকল্পিতভাবে এটা হত্যা করা হয়েছে। আমার বাবাকে হত্যা করতে হবে, এই জন্য তারা আমাদের বাসায় আসছে। ঘরটার উল্টাপাল্টা করছে, যার টাকা পয়সা, আর টাকা ছিল না আমাদের বাসায়, সব টাকা যে হজের কাজের জন্য যে টাকাগুলো, এত টাকা ঘরে তো থাকার এত কথা টাকা না। ঘরে কখনোই থাকে না, সবগুলো সৌদি আরবে আপনার হজের কাজের জন্য জমা দিয়ে দেওয়া হয়েছে ব্যাংকে। তো টাকা যা অল্প 2-4টা ছিল, ওটা জাস্ট এমনি অন্য মামলাটা অন্যদিকে ঘোরানোর জন্য একটা কোনো পরিকল্পনা ছিল আমার যেটা মনে হয়। মেইনলি যেটা হয়েছে সেটাই আব্বুকে মারবে, এটাই ছিল আচ্ছা। তাদের প্ল্যান। মনে হচ্ছিল যে সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ, এসেছে। আমরা একটা পরিকল্পিত। ফোন নিয়ে নিচ্ছি। দর্শক নাম বলে আপনাদের আমাদের প্রশ্ন করুন। জি ভাইয়া, আমি ব্রাহ্মণবাড়িয়া বলছি, সোহেল। বলুন। ভাইয়া আমি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকি। তো সে আমাদের সিনোসা ফারুকী সাহেবের, ওনার তো হক কথা বলেন, এবং আপনি সুন্নাত জামাতের কথা বলেন, হাজার হাজার সূত্র আছে। তো ওনার কি এবং নিজ হাতে তিনি শিখিয়েছেন, এটা ক্যামেরা এদিকে তাকিয়ে বলতে হবে, এটা বলবেন, এভাবে বলবেন, শুদ্ধ কথা বলবেন, স্পষ্ট করে বলবেন। আসলে এমন মানুষের শত্রু থাকতে পারে আমি মনে করি না, তবে হক কথা, সত্য কথা তিনি বলতেন। এবং সত্যের সন্ধানে যে অনুষ্ঠানটা এখানে হতো এবং জেনারেটি যে অনুষ্ঠান হতো, সেখানে তিনি আল্লাহ রাসূলের দিনটাই স্পষ্টভাবে তিনি বলতেন। আচ্ছা, আপনার কথা শুনবো, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক নাম বলে আপনার প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আপনার যখন দিনা বগুড়া থেকে বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনি আপনার প্রশ্ন করুন। জি, আমি স্যারের বড় ছেলের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলতে পারেন। আমি আমার বাসা বগুড়ায়, আমি দারুল ইসলাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার একজন শিক্ষিকা, সিনিয়র শিক্ষিকা। স্যার আমাদের প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন। আপনি জানেন কিনা জানি না, প্রায় উনি বগুড়ায় আসতেন এবং আমাদের সংস্থার সঙ্গে উনি জড়িত ছিলেন। জি জি, আমরা তাকে খুব মিস করি। উনি আমাকে যে রোজার মাসে যে প্রোগ্রাম গুলো হতো ইফতারের আগে, জি। ওগুলোতে স্যার আমাকে বলেছিল একবার যে আমাকে অ্যাটেন্ড করার জন্য, ইসলামী শরীয়ত অনুযায়ী সেইভাবে পড়া শিখবে। আচ্ছা, আমি যেতে পারিনি, আসলে আমার বাসায় কোনো সেই সম্ভব ছিল না, আমি একটু প্রবলেমে ছিলাম। আচ্ছা আপা, আপনার কোনো জানতে চাওয়া আছে? হ্যাঁ জি, স্যারের ছেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কালকে রাতে ব্রেকিং নিউজে আমি এটা খুঁজে পেয়েছি, আমি খুবই মর্মাহত। আমার প্রশ্ন, স্যারের কি কোনো শত্রু ছিল? হঠাৎ এই দুর্ঘটনা, এটার কারণটা কি? ধন্যবাদ আপনাকে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আমরা আসবো এখানে। আমরা এহসানুল হক আপনার কথা শুনছিলাম, তার চিন্তা বা তিনি যে কথাগুলো বলতেন, এই কথাগুলো নিয়ে অন্য কারোর মধ্যে কি কোনো বিরূপ প্রতিক্রিয়া ছিল আপনি মনে করেন? যে দেখুন, ইসলাম সত্যের ধর্ম, শান্তির ধর্ম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এবং এই আল্লাহর এই দ্বীনের পথে তিনি ছিলেন এবং তার জীবন ছিল, তিনি খতিব ছিলেন, আলিম ছিলেন, ওয়াজ মাহফিল করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ততটা ভালো জীবন যাপন করতে পারেননি, যে বাসায় তিনি থাকতেন আপনারা দেখেছেন, এবং কষ্ট করে ওনার জীবন ছিল। ওনার দুইটা ফ্যামিলি আপনি জানেন। এই যে এখন ছেলেরা কোথায় দাঁড়াবে, আমি জানতে চাচ্ছি যে আপনারা কি কোনো চিন্তা বা অনুমানও করতে পারছেন না যে অনুমান কে এই ধরুন ঘটনা করতে পারে? যেমন উনি মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন, নবী রাসূলের পক্ষে ছিলেন, ওলি আল্লাহর পক্ষে ছিলেন, এবং বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান এবং তার ইজ্জত এবং কোরআন হাদিস দিয়ে তার যে দৃষ্টিভঙ্গি সেটা বলতেন। আচ্ছা, এবং বলতে গিয়ে আপনি জানেন, বলতে গেলে একটা পক্ষ তো শত্রু হবেই, কারণ ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তো মুনাফিক ছিল, বর্তমানেও আছে।
এটা হতে পারে। আচ্ছা, এই পয়েন্টটা আমি নিয়ে এখন যাচ্ছি জনাব মিজান মালিক। আপনি দীর্ঘদিন অপরাধ সাংবাদিকতায় কাজ করছেন, এখনো যমুনা টিভিতে ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের আপনি সম্পাদক। আপনার কাছে এই ঘটনা পর্যবেক্ষণ করে কি মনে হচ্ছে? থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুব স্বাভাবিক একটা খুন না। এর আগেও যে সাগরণীর যে হত্যাকাণ্ড, মানে এই ধরনের লোমহর্ষক যে হত্যাকাণ্ড, তার আরেকটা নজির হচ্ছে সাগরণীর হত্যাকাণ্ড, যেটা যেমন একটা রহস্য ছিল, কিন্তু সেখানে যেটা ছিল না সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শী ছিল না। কিন্তু এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে একজন প্রত্যক্ষদর্শী আছে। তো রাষ্ট্রের দায়িত্ব হবে তাকে নিরাপত্তা দেওয়া। যেহেতু একজনকে মারা হয়েছে এবং একজন খুন হয়েছেন, তার খুনিদেরকে সে চিনে ফেলেছে। এখন আমি মনে করি এই শিশুর নিরাপত্তা দেওয়ার দায়িত্বটি রাষ্ট্রের, এবং একই সঙ্গে তাকে হাতে রেখে, মানে তাকে নিয়ে যদি তারা অভিযান চালায় কিংবা যাদেরকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে তার সামনে আনা হয়, তাহলে খুনি খুব সহজেই ধরা পড়বে। কিন্তু আমি কোনো অনুমান করে বলবো না যে কোনো একটা পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, কারণ ও যে বর্ণনা দিয়েছে তাতে কিন্তু সে কোনো লেবাসধারী কিংবা কোনো মানে কোনো একটা যে খুনি, মানে একে দেখতে খুনির মতো দেখা যায়, তারা সাধারণ মানুষ। যারা গিয়েছে তারা খুবই সাধারণ মানুষ, ছিল না, সেরকম কোনো ছিল না, খুব সাধারণ মানুষ ছিল। এবং আমার ধারণা এরা হচ্ছে ভাড়াটে খুনি। মানে আমার যেটা ধারণা, মানে এরাই যে এদেরই যে উদ্দেশ্য ছিল যে এরা খুন করবে এমন নাও হতে পারে, মানে এদেরকে কেউ ব্যবহারও করতে পারে। এখন এর পেছনে যদি যাওয়া যায় তাহলে দেখতে হবে যে ওনার সঙ্গে কোনো বিষয়ে কারোর সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল কিনা। মতবিরোধ একটা বিষয়, আর বিরোধ আরেকটা বিষয়। বিরোধের সাথে অর্থনৈতিক কোনো বিষয় থাকে। ধরেন ওনারা এই যে হজের যে বিষয়গুলো আছে, মানে হজের কথা বলে বারবার গিয়েছে। এখন এই যে হজের সাথে এইটার পেছনে যারা আছে তাদের কারো কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা, চাঁদাও দাবি করেছে। হ্যাঁ, চাঁদা দাবি করেছে। এই বিষয়টা আমার মনে হয় একদম প্রথম দিকেই তদন্তের আওতায় নিয়ে আসা দরকার। অনেকে অনেক দাবি করবে যে কোনো রাজনৈতিক পক্ষ থাকতে পারে, ধর্মীয় কোনো গোষ্ঠী থাকতে পারে, কোনো উগ্রপন্থী থাকতে পারে, এটা দাবি। এইটা প্রমাণ করবার জন্য ও যে বর্ণনা দিয়েছে, একদম লোমহর্ষক বর্ণনা, কাছ থেকে দেখা একটা খুনের ঘটনা। এই ছেলে বড় হলে আমি জানি না মানসিকভাবে কতটা, এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে এবং মানসিক ডাক্তারের কাছে নিতে হবে বলে আমি মনে করি, আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা। কিন্তু আপনার অভিজ্ঞতার আলোকে এটা মনে হচ্ছে, আমরা নিশ্চিত হচ্ছে যে এটা মনে হচ্ছে কিনা এটা প্রফেশনাল কিলার বা সংঘবদ্ধ চক্র। হ্যাঁ, এরা সংঘবদ্ধ অবশ্যই চক্র, মানে প্রফেশনাল কিলার কিনা এটা বলা যাবে না, কিন্তু এরা যে অপরাধ চক্রের সঙ্গে জড়িত এটা ঠিক। আচ্ছা, প্রফেশনাল কিলাররা আবার হয় কি, ওরা সরাসরি গিয়ে একদম শুট করে দেয়, মানে গুলি করে দেয়, গুলি করে তারা চলে আসে। এই দীর্ঘ সময় ধরে একদম বেশি প্রফেশনাল আবার যদি হতো তাহলে এই ছেলেকে আবার বাঁচিয়ে রাখার কথা না। মানে একদমই যদি তারা হতো তাহলে তারা কোনো সাক্ষী রাখতো না। এতে বোঝা যায় যে তারা কিছুটা আনকরাও বটে, মানে একদম পুরোপুরি প্রশিক্ষণ প্রাপ্ত এরকম না, কিন্তু তাদেরকে টাকায় হলে খাটানো যায় এরকম আমার মনে হচ্ছে আর কি, যে এদেরই কোনো উদ্দেশ্য হাসিল করবার জন্য গেছে, এমন না। তাই হতো তাহলে টাকা পয়সা নিয়ে চলে আসতো, তারা তো মারতো না। তাদের উদ্দেশ্য থাকতো ডাকাতি করা, চুরি করা কিংবা কোনো কিছু করা, তাহলে তারা সেটা নিয়ে চলে আসতো। আইন শৃঙ্খলা বাহিনী যে কাজটা করছে এইটাকে সূত্র ধরি, এই কথা মানে তাদের আচরণটাকে সূত্র ধরে, মানে খুনিদের কিলারদের যে মোটিভ এইটাকে সূত্র ধরে আগেলে আমার মনে হয় যে অনেক দূর যাওয়া যাবে এবং তাদের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাবে, এবং তাদের একজনকে যদি ধরা যায় তাহলে তাদের মুখ থেকে বের করা যাবে আসলে পেছনে কারা। আমরা ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমাকে গলা বেঁধে রাখছে, আমি একটু কথা বলার চেষ্টা করলে আমাকে অনেক মারধর করে, চোখে একটা আঘাত দেখা যাচ্ছে। জি, অনেক মারধর করে। তো হুজুর এরকম অনেকেই করতেছিল যে আমাদের মায়েরা না, আপনারা যা লাগে আপনারা নিয়ে যান, এরকম বলতেছিল। আচ্ছা, তো যখন আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আমি আমার হাতটা ছড়ানোর চেষ্টা করি, টান দিয়ে হাতটা এক হাত বের করে ফেলি। এমন সময় ওদের একজন আমার চোখ বাঁধা ছিল, আমার কানে, ডান সাইডের কানে একটা লাথি মারে। আচ্ছা, লাথিতে আমার এই খাটের সাথে বাড়ি খেয়ে আমি সেন্সলেস হয়ে যাই, মানে অজ্ঞান হয়ে যাই। আমি তখন কিছু শুনতে পারতেছিলাম না। আমাকে তখন খাটের উপরে ফেলে রেখে তখন সম্ভবত হুজুর করা ভিতরে নিয়ে চলে গেছে। আর তোমার কাছে কোনো ঘটনা মনে নেই? আমার মনে হচ্ছে না। জি, কিছুক্ষণ পরে কখন হুঁশ ফিরেছে, কিছুক্ষণ পরে আমি এই কান্নাকাটির আওয়াজ আমার উঠে বসছি, তখন আমার হাত মুখ গলা বাঁধা। তো তখন আমার বাসার আন্টিরা, ফয়সাল ভাইয়া আসছে, এসে আমাকে আর কি খুঁজছে। আমি দেখি হুজুর এই ড্রয়িং রুমে নেই, ভিতরে যে অবস্থা দেখে আমি একদম হয়ে গেছি, আমি খুব ভয় পেয়ে গেছি। মানে অত্যন্ত নির্মম ঘটনা, যে ঘটনা বর্ণনা করাই অত্যন্ত মর্মস্পর্শী। ফয়সাল ফারুকী, আপনি কখন এলেন সেই স্পটে?
আমি একটু বাইরে ছিলাম, তখন একটু কাজে বাইরে গিয়েছিলাম। তারপর আমি যখন আসার পরে সিঁড়ি দিয়ে যখন উঠতেছিলাম বাসায়, কান্নার আওয়াজ পাই। তাড়াহুড়ো করে বাসায় উঠে গেটটা খোলা ছিল। আমি ভিতরে যেয়ে দেখি আমার বাবা আমাদের ডাইনিং রুমে পড়ে আছে এবং চারিদিকে অনেক রক্ত। আমার মা সামনে আমার বাবার মাথার পাশে বসে আছে এবং আমার নানি পায়ের কাছে বসে আছে। আমি আমাদের ড্রয়িং রুমে তাকিয়ে দেখি যে মারুফ, তারপর আরও 3 জন লোক আমাদের সবাইকে হাত পিছন দিকে এবং মুখে চোখে কাপড় দিয়ে খুব খুব টাইট করে বেঁধে রাখা হয়েছে সবাইকে। মানে মারুফকে খাটের উপর ফালা রাখা হয়েছিল আর ওনাদের 3 জনকে হাঁটু গেড়ে বসে রাখা হয়েছিল মাটিতে। সম্ভবত আমি যেটা করতেছি যে আমি আসার হয়তো বা 8-10 মিনিটের আমি আসার 8-10 মিনিট আগে ওরা হয়তো বা চলে গেছে কাজটা শেষ করে। কি অবস্থায় ওনাকে দেখলেন আপনার বাবাকে? আমি বাবাকে দেখলাম নিথর হয়ে পড়ে আছে একদম ফ্লোরের মধ্যে। চারিদিকে গলার মাথার এই সাইড থেকে সব দিক থেকে শুধু রক্ত। আর এই দেখে তো আমি চিল্লাপাল্লা শুরু করে দিই। তারপর আমার বাড়িওয়ালাকে আমি ইনফর্ম করি। আর তারপর তারা পুলিশে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ডাক্তার হাসপাতালে অ্যাম্বুলেন্সের জন্য ফোন দিই। আচ্ছা আচ্ছা। ততক্ষণে আমি আমার বাবার গায়ে হাত দিই, পালস চেক করার চেষ্টা করি, কিন্তু কিছু থাকে না। আমি তাকে কিছু পাইনি। এটা ছিল কাহিনী আর কি। পরে আম্মুর কাছ থেকে আরো অনেক কিছু শুনতে পাই। আম্মু যেটা বলে যে আম্মু সহ আম্মু, আমার নানি, তারপর আমাদের বাড়ির কাজের মহিলা এবং বাইরের 2 জন অন্যান্য গেস্ট ছিল আর কি। টোটাল 5 জন মহিলা ছিল। তাদের সবাইকে তারা একটা পর্যায়ে রুমের ভিতর এসে ছুরি, চাপাতি এবং পিস্তল দিয়ে জিমনি করে হাত পা বেঁধে ফেলে। হাত, মুখ, চোখ সব বেঁধে ফেলে খুব টাইট করে। আমাদের যে বিছানার চাদর এবং যা পেয়েছে, জামা কাপড় সবকিছু কেটে কেটে সব দিয়ে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর তারা টাকা পয়সা দাবি করে। আম্মু বলে যে আপনাদের যা লাগবে আপনারা সব নিয়ে যান। আম্মু চাবি দেখায় যে এখানে আলমারির চাবি, এখানে টাকা রাখার এই চাবি আছে, সব দেখা দেয়। সবকিছু তারা চাবিটি করে অনেক মানে খুব তড়িৎ, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে তারা সবকিছু লন্ডভন্ড করে বাসায় সবকিছু নিয়ে যায়। যাওয়ার পর আম্মু যখন একটু টের পায় যে কোনো সারা শব্দ হচ্ছে না এখন আর কোনো, তারা খুবই আস্তে আস্তে কথা বলছিল, যেটা বললো সারা শব্দ যখন হচ্ছে না, যখন টের পায় তখন খুব চেষ্টা করে অনেক কষ্ট করে আম্মুর পিছনের একটা বাম হাতটা আম্মু ছুটাতে পারে, যে একটা ওরা যে টাইট করে বেঁধে রেখেছিল ওই বাঁধনটা থেকে হাতটা খুলতে সক্ষম হয়। আচ্ছা, এটাই। তারপর খুলে সঙ্গে সঙ্গে মুখ চোখ খুলে নানিরটা খুলে দিয়ে আব্বুকে খোঁজা শুরু করে। দৌড়ে সামনের রুমে চলে আসতে দেখে যে আব্বু নিথর অবস্থায়। আব্বুর গলায় আব্বুর পাগড়ি ছিল, আব্বুর যে পাগড়ি ওগুলা দিয়ে আব্বুর গলায় পেঁচানো, চোখে পেঁচানো, হাতগুলা সামনে এভাবে করে বাঁধা, চোখে পেঁচানো সব জায়গায় নিথর হয়ে পড়ে আছে ফ্লোরে। আমার মা যে বাঁধন খোলার চেষ্টা করে, বাঁধনগুলো খুব শক্ত করে বাঁধা ছিল। খুলতে পারছিল না, যার ফলে কিচেন থেকে ছুরি নিয়ে এসে বাথরুমগুলো কাটে। কেটে চেটে দেখে আমার বাবার গলা এখান থেকে এই পর্যন্ত পুরোটা ছুরিকাঘাত করা হয়েছে। পুরো ফ্লোর সব রক্তে ভেসে যাচ্ছে। আম্মু হাওয়া করে কাঁদতেছে, নানি কাঁদতেছে। তখনই আমার এন্ট্রিটা হয় বাসায়। আমি তখনই আর কি বাসায় ঢুকে এই অবস্থাটা দেখি। এই ছিল। আচ্ছা, আমরা অত্যন্ত দুঃখিত। আসলে আমাদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, আমরা কি বলে নিন্দা জানাবো সেটারও কোনো ভাষা নেই। আমরা আপনাদের কাছে আসব মাওলানা এহসানুল হক। আপনি মাওলানা নুরুল ইসলাম ফারুকীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, আপনি একসাথে অনুষ্ঠান করেছেন দীর্ঘদিন, এই টিভিতেও একসাথে অনুষ্ঠান করেছেন। আপনার কাছে কি মনে হয় যে এই খুনের ঘটনার পেছনে বা হত্যাকাণ্ডের পেছনে কিছু থাকতে পারে, বা মাওলানা নুরুল ইসলাম ফারুকের কোনো শত্রু ছিল? কখনো কি মনে হয়েছে? ভাইয়া, নুরুল ইসলাম ফারুকী ভাই এমন একজন মানুষ ছিলেন, তার কোনো শত্রু থাকতে পারে এটা আমার মনে আসে না।
তার হাসি, তার ব্যবহার, তার কথাবার্তা, তার চালচলন, তিনি যেখানে যেতেন সবাইকে তিনি হাসি খুশি রাখতেন। ও আপনি দেখুন তার যে জীবনটা, উনি একজন কামিল কমপ্লিট করা একজন শ্রেষ্ঠ সম্মানিত একজন আলিমে দ্বীন, সারসিনা দারুস সুন্নাহ মাদ্রাসা থেকে তিনি কামিল করেছেন। এবং ব্যক্তিগত জীবনে সর্বশেষ তিনি ছিলেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জামে মসজিদের সম্মানিত খতিব। এবং উনি MITV সহ চ্যানেল আই সহ সকল চ্যানেলে এবং আমাকে এবং চ্যানেলে আমরা যারা আছি আমাদেরকে হাতে কলমে তিনি এনেছেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমরা কথা বলছি মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে। মারুফ, তোমার কাছে জানতে চাই যে তুমি আমাদেরকে বলেছো দুজন লোককে ফারুকী সাহেবের বাসায় বারবার আসতে দেখেছো, এই দুজন আসলে কারা? তুমি কি চিনতে পেরেছো বা তারা দেখতে কেমন ছিলেন, তাদের আচরণ কেমন? ওনাদের একজন যে আমার সাথে কথা বলেছে দেখতে সুন্দর ছিল, সে লম্বাও না বেটেও না, আবার মোটা, একদম বেশি মোটাও না এরকম। তো ওরা এসে কোনো পরিচয় কিছু দেয় নাই, হুজুর সাথে সরাসরি কথা বলছে যে হুজুর আমরা হজে যাব আপনার সাথে, আমার বড় ভাই প্রবাসী অস্ট্রেলিয়াতে থাকেন, উনি আপনার সাথে আর কি হজে যাবেন, এই ব্যাপারে আর কি আপনার কি ফেসিলিটি কিরকম দিয়ে থাকেন আপনারা, এই ব্যাপারে আর কি কথা। কয়বার এসেছিলেন? 25 তারিখও আসছে, 26 তারিখেও আসছে, আবার 27 তারিখ তো ঘটনার দিন আসছি। ওই সময় হুজুরের সঙ্গে যখন কথা হয়েছে তখন আচরণটা কেমন ছিল? একদম স্বাভাবিক, খুব করতে যে হুজুর আমরা আপনার সব অনুষ্ঠান দেখি, এরকম খুব বলতেছিল যে আপনার খুব ভক্ত, আমরা এরকম বলতেছিল আর কি, যে আপনার সাথে হজে যাওয়ার খুব অনেক দিন ধরে এরকম, আমার ভাই বিদেশ থেকে আসছেন আপনার সাথে হজে যাওয়ার জন্য, এরকম বলতেছিল আর কি। মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেব কি কোনো কার্ড রেখেছিলেন তাদের বা ঠিকানা পরিচয়? নাম ঠিকানা পরিচয় কোন জায়গাতে আসছে এরকম কিছু বলে নাই ওরা। আচ্ছা, পোশাক কি ছিল? জিন্স আর টি-শার্ট পরা ছিল দুজন। জি। আচ্ছা, ওই দুজন এই ঘটনার সঙ্গে যখন ঘটালো তখন তাদের আচরণ কেমন ছিল? প্রথম দিকে যখন ওরা দুজন রুমে ছিল তখন তো খুবই স্বাভাবিক ছিল, খুব ভালো ব্যবহার করতেছিল। যখন বাকি যারা চলে আসছে তখন তারা তো খুব করতেছে, আমার ওই দুজনই মনে হয় আমাকে বাঁচছে, খুব খারাপ গালি গালাজ করতেছিল আমাকে, আমার মারধর করছে, ওরাই মনে হয় মারধর করছে, আমার খুব মানে হয়ে গেছে। প্রথমে যেরকম ছিল মানে উপরের এইটা আমাদের দেখাইছে যে ওর উপরের ভাবটা, কিন্তু ভিতরে যখন দেখলাম যে ওরা যে বাকি সঙ্গীরা যখন আসলো তখন আমাদের উপরে যে টর্চারটা করছে এটা আর কি আসলে অনেক খুব জঘন্য ধরনের, মানে অনেক খারাপ আচরণ করছে, হুজুরকে অনেক গালিগালাজ করছে। তাদের হাতে কি অস্ত্র ছিল? চাপাতি ছিল। এটা কি প্রথম যখন তারা ঘরের মধ্যে ঢুকলো তখন ছিল? না, তখন ছিল না, তখন অন্যরা যারা আসছে তারা নিয়ে আসছিল, তাদের কাছ থেকে তারা নিয়েছে। আচ্ছা, ফয়সাল ফারুকী, আপনার কাছে কি মনে হচ্ছে কি হতে পারে এটা? এবং এই ঘটনার আগে মাওলানা ফারুকী সাহেব কি কখনো বলতেন যে আমার উপর আক্রমণ আসতে পারে বা কোনো কিছু হতে পারে, এরকম কোনো আভাস পেয়েছিলেন? হ্যাঁ, বাবা বলতো প্রায় যে বাবা আমার অনেক শত্রু আছে, এভাবে আমার বিরোধিতা অনেকেই করে, আমার বিরোধী অনেকজন আছে, তোমরা বাবা সাবধানে থেকো, আমার পিছনে অনেকজন অনেক রকম ভাবে লেগে আছে, আমি সত্য কথা বলি, আমি হক কথা বলি, এই জন্য। কিন্তু আপনারা কি কখনো জানতে চেয়েছেন যে সেই শত্রু কারা বা কি ধরনের হতে পারে? এটা আমি এভাবে ঠিক বলতে পারবো না শত্রুরা কারা এক্স্যাক্ট। হুজুরের একটা মাহফিল, এই যে গত 25 তারিখে একটা মাহফিল ছিল, সম্ভবত 25 তারিখেই অথবা 24 তারিখ মাহফিল ছিল টঙ্গীতে। এই মাহফিলে ওনাদের এই ওয়াজের সময় বলছিল যে তারেক মনোয়ার নামের কেউ একজন হুজুরকে মানে একটা মিটিং এর মধ্যে নাকি আলোচনা করছে যে এই শাইখ নুরুল ইসলাম ফারুকী নামের যে একজন নতুন বিদাতি বের হয়েছে, একে পায়ের নিচে পিষে মারতে হবে, এরকম একটা কথা বলছিল। এটা কি বলেছেন? এটা তারেক মনোয়ার এই মন্তব্যটা করেছে। এই মন্তব্যটা, এই উক্তিটা হুজুর শুনিয়েছেন, হুজুর এই শাইখ নুরুল ইসলাম ফারুকী সাহেব হুজুর মাহফিলে সব শ্রোতাদের। এটা কি তুমি শুনেছো? জি, আমি ওই মাহফিলে আমি হুজুরের সাথে গিয়েছিলাম, আমি শুনেছি এই জিনিসটা, পায়ের সাথে পিষে মারতে হবে এরকম একটা মন্তব্য। ওই মাহফিলে ছিলে নাকি তুমি হুজুরের সাথে? ফারুকী সাহেবের মাহফিলে ছিলে? ফারুকী সাহেবের সাথে ওই মাহফিলে গিয়েছিলাম, ওই মাহফিলেই হুজুরের সবাইকে জানাইছে, শ্রোতা যারা ছিল মাহফিলে সবাই। আচ্ছা 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 আচ্ছা, আমরা ঘটনার চুলচেরা বিশ্লেষণে যাচ্ছি এবং ভেতরেও যাচ্ছি। আপনার কাছে কি মনে হচ্ছে, নতুন কোনো ক্লু আছে এখানে? আসলে এটা খুঁজে বের করতে হবে কি অবস্থা, আসলে আমি তো কিছু বলতে পারছি না, এবং এটা বলারও কিছু নেই। বিশেষ করে আমাদের সরকার যদি একটু খেয়াল করেন তাহলে আশা করি ঘটনা চলে আসবে। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফারুকী ভাইয়ের জন্য আমরা দোয়া করব
এবং বিশেষ করে ওনার যে ইন্তেকাল, এটা কিন্তু একটা শাহাদাতের ইন্তেকাল, শহীদ। এবং আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন ওনাকে শহীদের মর্যাদা দান করেন এবং জান্নাত নসিব করেন, এটাই হচ্ছে আমার আল্লাহর কাছে কামনা। আপনি তো তার সঙ্গে চলেছেন, সহচর ছিলেন বলা যায়, অন্য কোনো বিরোধ থাকতে পারে এই হত্যাকাণ্ডের সঙ্গে? এরকম কি কখনো মনে হয়? উনি যেহেতু ট্রাভেলের ব্যবসা করতেন, এটাও হতে পারে, আসলে এটা আমি জানি না। তার ব্যবসা নিয়ে কোনো বিরোধ ছিল? এটা আল্লাহ ভালো জানেন, আমি এটা জানি না। ব্যবসায়িক কোনো বিরোধ কোনো সময় ছিল না। আচ্ছা, আচ্ছা। কারণ আমার বাবা ট্রাভেল এজেন্সি করতেন, তার সাথে আমার মামার সাথে, আমার মামা তার একজন, তার সাথেই করতো। তারপর আমার একজন বড় ভাই আছে, তার সাথে করতো। এরকমভাবে বিজনেস নিয়ে কারোর সাথে কোনো সময় কারোর সাথেই কোনো দ্বন্দ্ব ছিল না ট্রাভেল এজেন্সির। এটা সম্পূর্ণ ক্লিয়ার। এরকম কোনো তার পার্সোনাল কোনো শত্রু কোনোদিনও কোনোভাবে, আমরা একই এলাকায় প্রায় 20 বছর ধরে আছি, কোনোদিন কারোর সাথে কখনোই কারো কোনো শত্রুতা আমি কারোর সাথে। আচ্ছা আচ্ছা, জনাব মিজান মালিক, আপনি কি মনে করছেন? প্রথমে যেটা অনুমিত হলো যে নিশ্চয়ই একটা প্রশিক্ষিত চক্র। এই যে মানে একেবারে সন্ধ্যাবেলায় সেখানে সিকিউরিটি গার্ড ছিল নিশ্চয়ই বাসায়? না, না, বাসায় কোনো সিকিউরিটি গার্ড security ছিল নেই। না বাসায়। আচ্ছা, দারুণ। বাসায় সিকিউরিটি গার্ড ছিল না, তাহলে সরাসরি ঢুকে যাওয়া যেত বাসায়? সরাসরি ঢুকে যাওয়া যেত। আচ্ছা, বাসার নিরাপত্তাও ছিল না? আশেপাশে কি থানা বা পুলিশ ছিল? থানা পুলিশ ছিল না। আমাদের রাস্তাটা মানে যে মহল্লা, যে রাস্তাটা সবসময় বিজি থাকে, অনেক অনেক রিক্সা গাড়ি ঘোড়া চলে, আচ্ছা 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 লোকালয় থাকে আর কি। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে, ও আরেকটা তথ্য দিয়েছে, ওই যে কি তারেক মনোয়ার যার কথা বললো, তো উনি যদি সেই কথা সূত্র ধরে কোনো জিডি করে থাকতেন, তাহলে আমার মনে হয় সেটা সেখানে কিছু বিষয় লেখা আছে। এখন এটা উনি ভালো জানেন, মানে এখন তো উনি নেই, উনি কোনো সাধারণ ডায়েরি কোনো থানায় করেছিলেন কিনা তুমি কি জানো? জি না, উনি কোনো কোনো ডায়েরি ডায়েরি যেহেতু একজনের নাম সেখানে মেনশন করে মাহফিলে বলেছেন, তাহলে হয়তো বা এটা উচিত ছিল যে একটা সাধারণ ডায়েরি করে রাখা। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই তদন্তের ক্ষেত্রে, এই ঘটনা ঘটার পরে এটা অনেকটা সহায়ক হতো আর কি। আচ্ছা, এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও দেখেছি। আপনি নিশ্চয়ই জানেন যে 6 জনকে হত্যা করা হয়েছে একটা বাড়ি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, বুধবার সন্ধ্যায় নিজের বাসায় খুন হন, অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছেন মাই টিভির অনুষ্ঠান উপস্থাপক মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকী। তিনি আমাদের এই টিভিতে দুটো অনুষ্ঠান করতেন, একটি হক কথা, অন্যটি হচ্ছে সত্যের সন্ধানে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা নিজেরাও অত্যন্ত শোকাহত। এই শোককে ধারণ করেই আজকের এই অনুষ্ঠান, তাকে স্মরণ করেই আজকের এই অনুষ্ঠান সত্য ও সত্যের সন্ধানে। সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি আমিরুল মোমিনিন মানিক। আমরা মাওলানা নুরুল ইসলাম ফারুকীর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করব, তার হত্যাকাণ্ডের বিষয় নিয়ে চুলচেরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন 4 জন সম্মানিত অতিথি। হাতের ডান পাশে রয়েছেন যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি টিমের সম্মানিত সম্পাদক, বিশিষ্ট অপরাধ সাংবাদিক জনাব মিজান মালিক। উপস্থিত রয়েছেন মাই টিভির ইসলামী অনুষ্ঠান উপস্থাপক মাওলানা ইহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতের বাম পাশে রয়েছেন মাওলানা নুরুল ইসলাম ফারুকীর মেঝো ছেলে ফয়সাল ফারুকী এবং উপস্থিত রয়েছেন নুরুল ইসলাম ফারুকীর ভাগ্নে, ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মারুফ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে আমাদেরকে জানাতে পারেন। মারুফ হাসান, তুমি ওই ঘটনার একেবারে প্রত্যক্ষদর্শী, সামনে থেকে দেখেছ। আমরা শুরুতেই জানতে চাচ্ছি আসলে কিভাবে ঘটেছিল ওই ঘটনা। জি, খুনিদের মধ্যে 2 জন আমাদের বাসায় গত পরশুদিন, খুনের পরশুদিন এসেছিল। বাসায় এসে হুজুরের সাথে কথা বলেছে যে হুজুর, আমরা আপনার সাথে হজে যাব, হজের ব্যাপারে একটু কথা বলতে আসছিলেন।
তো হুজুর বলছেন যে তোমরা 2 দিন পরে আসো, এখন আমি ব্যস্ত আছি, এটা বলে ওদের বিদায় করে দিয়েছেন হুজুর। মানে মঙ্গলবারে জি, এসেছিলেন? মঙ্গলবার 25 তারিখ আসছে আর কি, আচ্ছা 25 আগস্ট। আচ্ছা তো ওরা ওদেরকে 27 তারিখ আসতে বলছিল, মাঝখানে 26 তারিখ ওনারা এসেছিলেন কিন্তু পান নাই ওনাকে, 27 তারিখে আবার এসেছেন। আমি তখন বাইরে ছিলাম, যখন বাসায় এসেছি, এসে দেখি ওনারা ভিতরে ড্রয়িং রুমে বসে আছেন, অপেক্ষা করতেছেন। সেই দুজন লোক কারা? সেই তুমি দুজন কি লোক দেখলে চিনতে পাবে এখন? হ্যাঁ, দেখলে চিনতে পারবো ইনশাল্লাহ, আমি দেখেছি ওনাদেরকে ভালো আচ্ছা করে। আচ্ছা বলো। তো ওনারা বসেছিলেন, তখন হুজুর মানে এই রুমে আসছেন ওনার সাথে কথা বলতে। হুজুর কাজ করতেছিলেন আর বলেছিলেন যে আপনার কে কে হজে যাবে তাদেরকে আপনি একটু আসতে বলেন, আমি কথা বলবো, আমার কাজ একটু জরুরি কাজ আছে, আমি পরে আর কথা বলতে পারবো না, এখন বিজি সময় কাটছে আর কি। তো ওনারা ফোন করছেন যে ভাই আপনারা কোথায় আছেন, আপনারা চলে আসেন, হুজুর আপনাদের জন্য ওয়েট করতেছেন। তো ওরা ফোনের 10 থেকে 15 মিনিটের মধ্যেই চলে আসে, বাসায় নক করে, বেল দেয় নেই, কলিং বেল দেয় নেই, নক করে। আমি গেট খোলার পরে একসাথে 8 থেকে 9 জন লোক ভিতরে ঢুকে, মানে বাসার মেইন দরজায়? মেইন দরজা ভিতরে ঢুকে, ড্রয়িং রুমে ঢুকে সবাই সোফা এবং খাটে বসে যায়। এর মধ্যে জায়গা হইতেছিল না, একজন লোক দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এরা যখন ঢুকলো তখন কি তাদের সাথে যে অস্ত্র ছিল, চাপাতি ছিল, এগুলো কি তুমি খেয়াল করেছো? না, এগুলো ওরা লুকিয়ে রেখেছিল আর কি, তখন আচ্ছা, বের করেনি। আচ্ছা। তো হুজুর আমাকে বলছিলেন যে যিনি দাঁড়িয়ে আছেন ওনার জন্য একটা চেয়ার নিয়ে আসতে, ওনার বসার জন্য। তো আমি ভিতর থেকে একটা চেয়ার নিয়ে এসে যখন ভিতরে রুমে ঢুকলাম, রুমে ঢুকিয়ে দেখি যে হুজুরের মাথায় পিস্তল এবং চাপাতি দিয়ে 3 জন লোক হুজুরকে ঘেরাও করে রাখছে। আমি ঢোকার সাথে সাথে আমাকেও ধরে আমার মুখ চাপা দিয়ে সাথে সাথে আমাকে বেঁধে ফেলছে। কিন্তু তুমি যখন দেখলে যে হুজুরকে তারা মানে চাপাতি দিয়ে আটকিয়ে রেখেছে বা ভয় দেখাচ্ছে, তখন কি তার মুখ বন্ধ করা ছিল বা মুখ জি ওনাকে চাপা দিয়ে রাখা হয়েছিল? চাপা দিয়ে রাখা হয় না, কিন্তু ওনাকে ভয় দেখানো হয়েছিল, অনেক পিস্তল মাথা ধরে রাখছিল। উনি কি চিৎকার করছিলেন? না, চিৎকার করছিলেন না। আমি ঢোকার সাথে সাথে আমাকে ধরে ফেলছে, মুখ ধরে ফেলছে, আগে আমাকে মুখ ধরে ফেলছে, আর বলতেছে কোনো ধরনের চালাকি, কোনো ধরনের সাউন্ড করা যাবে না, সাউন্ড করলে একদম দুজনকে মেরে ফেলবে, এরকম হুমকি দিতেছিল, এরকম বলতেছিল। আর আমাকে আমার হাত আর এই মুখ বেঁধে ফেলছে। কিন্তু এই মুহূর্তে যারা ঘরের অন্য রুমগুলোতে ছিল তাদের অবস্থা কি ছিল? আমাদের বাসায় তখন মেহমান ছিল, দুজন মহিলা মেহমান আসছিল। আচ্ছা। তো আমি শুধু পুরুষদের মধ্যে আমি আর হুজুরি বাসায় ছিলাম, আর মেহমান সহ আমাদের বাসায় 5 জন মহিলা ছিল তখন বাসায় ছিল। আচ্ছা। ওনারা ভিতরে কথা বলতেছিলেন আর আমরা ড্রয়িং রুমে এই অবস্থায়। এই ঘটনা কি ভিতরের মহিলারা কি জানতো না? কেউ জানতো না। তো যখন আমি ঢুকলাম, আমাকে বেঁধে ফেলছে, হাত এবং মুখ বেঁধে ফেলছে। তো বেঁধে আমাকে নিয়ে খাটের ফ্লোরে বসায় ফেলছে, বসায় আমার হাত পিছন দিকে বেঁধে মুখ বেঁধে ফেলছে আর চোখ বেঁধে ফেলছে সাথে সাথে। হুজুরকে তখন টেনে নিয়ে এখানে আমার পাশে বসাইছে আর কি, বসায় হুজুরকে বাঁধতেছে। হুজুর বলতেছে দেখো ভাই, আমাকে তোমরা এরকম মেরো না, আমি যা আছে তোমাদের যা লাগবে আমি খুলে দিতেছি আলমারি, তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও, আর যদি না হয় আমি তোমার চেক অথবা আমি নগদ টাকা তোমরা কালকে আসো, আমি দিয়ে দিব। আস্তে কথা বলছিলেন না জোরে কথা বলছিলেন? জোরে কথা বলার কোনো প্রশ্নই আসে না, ওনারা খুব ভয় দেখাচ্ছিলেন, একদম জোরে কথা বলতেই দিতেছিলেন না, অনেক গালিগালাজ করতেছিলেন, অনেক খারাপ ব্যবহার করতেছিলেন। আমাকে তো প্রথমে অনেক মারধর করছেন এই সময়। কয়জনের হাতে চাপাতি? 10-12 জন লোক তো ছিল, এর মধ্যে 7-8 জনের কাছে চাপাতি, 2-3টা পিস্তল ছিল। আচ্ছা। তো আমাকে চোখ হাত পা সব বেঁধে ফেলছে, পা বাঁধে নাই, হাত গলা বাঁধছে, বেঁধে আমাকে নিচে বসায় রাখছে। তো হুজুরকে আমার পাশে বসাইছে। এমন সময় 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে। এই সময়ের মধ্যেও কি ঘরের ভেতরের মহিলারা কোনো না টের পায় নাই, কিছু বুঝতে পারে নাই। তো এমন সময় মানে আমাদের বাসায় আর 3 জন মেহমান আসছে আর কি, হুজুরকে দাওয়াতের জন্য, মাহফিলের ওয়াজের জন্য আর কি, হুজুরকে দাওয়াতের জন্য নিয়ে আসছে। 3 জন আসছে। তো ওদেরকে নিজেরাই ঘরের ভিতর ঢুকে গেল? না, দরজা বন্ধ ছিল, ওনারা কলিং বেল চাপ দিচ্ছেন, সন্ত্রাসীরা গেট খুলছেন, গেট খুলে ওনাদের ভিতরে ডাকছেন। তো ওনারা বুঝতে পারেন নাই যে এরা সন্ত্রাসী, মানে এরকম কিছু হইতেছে রুমের ভিতরে, বুঝতে পারে নাই। কেন বুঝতে পারলো না? তাদের হাতে ওরা তখন চাপাতি ছিল, যার সামনে যে দরজাটা খুলছে ও চাপাতিটা সরাই ফেলছে, ওর কাছে ছিল না কিছু, দরজা অল্প একটু খুলেছে। আচ্ছা। তো ওরা জিজ্ঞেস করছে হুজুর আছে? হ্যাঁ, ওদের সন্ত্রাসীরা বলছে হ্যাঁ আছে, আপনারা আসেন। ভিতরে ঢুকে আইনি ওদেরকে ধরে ফেলছে, ধরে 3 জনকে একদম আমার মতো মুখ হাত পা একদম বেঁধে নিচে বসায় রাখছে। তো আমি খুব কষ্ট পাইতেছিলাম, আমার গলা বেঁধে রাখছিল, ওই দিয়ে চাদর দিয়ে, বিছানা চাদর ছিঁড়ে হুজুরকে